যখন রাধিকার ঘুম ভাঙলো তখন ঘড়িতে রাত 4টে। চোখ মেলে নিজেকে নিজের চেনা বেডরুমে দেখে সে বেশ অবাক হলো। শরীরটা কেমন যেন ভারী আর নিস্তব্ধ লাগছে। সে বিছানা ছেড়ে উঠতে গেল, কিন্তু তখনই ডান হাতে একটা তীব্র টান লাগলো। তাকে দেখলো তার হাতে ক্যানুলা লাগানো, সেখান থেকে স্যালাইনের ড্রিপ চলছে, আর বিছানার ঠিক পাশে রাখা একটা অক্সিজেন সিলিন্ডার। রাধিকা স্তম্ভিত হয়ে গেল। সে কপালে হাত দিয়ে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। শেষ যা মনে আছে, সে আর অনির্বাণ সোফায় ভীষণ কাছাকাছি ছিল। একে অপরের মাঝে সম্পূর্ণ ডুবে গিয়েছিল তারা। কিন্তু তারপর তারপর আর কিছু মনে নেই তার। ঠিক তখনই ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো অনির্বাণ। তার হাতে একটা হালকা খাবারের প্লেট। রাধিকাকে জেগে থাকতে দেখে অনির্বাণের চোখে মুখে স্বস্তির ছায়া নেমে এলো। সে দ্রুত এগিয়ে এসে প্লেটটা সাইড টেবিলে রাখলো এবং রাধিকার একদম মুখোমুখি বিছানায় বসলো। রাধিকা বিকল হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছিল আমার অনির্বাণ? আমার হাতে ক্যানুলা কেন? এই অক্সিজেন সিলিন্ডারই বা কেন এলো? রাধিকার এই প্রশ্নের সাথে সাথেই অনির্বাণ যেন কয়েক ঘন্টা আগে সেই ভয়াবহ মুহূর্তে ফিরে গেল। তার চোখের সামনে ভেসে উঠল কাল রাতের সেই ফ্ল্যাশব্যাক। দুজন যখন দুজনে খুব কাছে ছিল, উষ্ঠা ধরে নিবিড় ছোঁয়ায় একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিল, ঠিক তখনই হঠাৎ রাধিকার শরীরটা একদম নিস্তেজ হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে সে অনির্বাণের বুকের উপর ঢলে পড়ে। অনির্বাণ চমকে উঠে রাধিকার গালে হাত দিয়ে বারবার ডাকতে থাকে, রাধিকা চোখ খুলো। কিন্তু রাধিকার কোনো সাড়া ছিল না। অত্যন্ত দ্রুত সে রাধিকাকে কোলে তুলে নিয়ে বেডরুমে এসে শুয়ে দেয়। জীবনে এই প্রথম বোধহয় মেয়েদের অনির্বাণ নিজের সমস্ত উপস্থিত বুদ্ধি আর পেশাদারিত্ব হারিয়ে ফেলেছিল। রাধিকাকে এই অবস্থা দেখে তার হাত পা কাঁপছিল। কোনো উপায় না পেয়ে সে তৎক্ষণাৎ ফোন করে কিসকে খবর পেয়ে কিস আর তার বড় বোন তিস্তা ছুটিয়ে রাধিকার অ্যাপার্টমেন্টে চলে আসে। তিস্তা এসে দ্রুত রাধিকাকে চেক আপ করে, তারপর অনির্বাণের দিকে তাকে আশ্বস্ত করে বলে, অতিরিক্ত উত্তেজনা আর হার্টের কন্ডিশনের কারণে হঠাৎ শ্বাস নিতে সমস্যা হয়। রাধু জ্ঞান হারিয়েছে। ওর শরীর বড্ড দুর্বল, তাই ইমিডিয়েট একটা স্যালাইন আর ব্যাকআপের জন্য অক্সিজেন সাপোর্ট দরকার। বর্তমান কি হলো অনির্বাণ? চুপ করে আছো কেন? রাধিকার ডাকে অনির্বাণ আচমকা বাস্তবে ফিরে এলো। সে নিজের মনের ভেতরে ভয়টা লুকিয়ে একটা স্বাভাবিক হাসার চেষ্টা করলো। রাধিকা মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তেমন কিছু নয়। ঠিকমতো খাওয়া দাওয়া করো না তো, তাই শরীরটা বড্ড দুর্বল হয়ে পড়েছিল। ওটাই জাস্ট একটু। রাধিকা একটা ম্লান ও সক্রুণ হাসি হাসলো। অনির্বাণের চোখের দিকে তাকিয়ে বলল, আমার কাছে আর বেশি সময় নেই, তাই না অনির্বাণ? আমাকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। রাধিকা তার বাক্যটি শেষ করার আগে অনির্বাণ নিজের একটা আঙ্গুল আলতো করে চেপে ধরল রাধিকার ঠোঁটে। শক্ত গলায় বলল, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। ঠিক তখনই ঘরের দরজায় মৃদু নক করা শব্দ হলো। দরজা একটুখানি ফাঁক করে ভেতরে উকি দিল তিস্তা, আর তার ঠিক পেছনে চোরের মতো মুখ করে লুকিয়ে দাঁড়িয়ে আছে কিস। রাধিকা দেখে ঠোঁট টিপে হাসলো, কিন্তু পরক্ষণে নিজের মুখে একটা কৃত্রিম রাগী ভাব ফুটিয়ে তুললো। তিস্তা ভেতরে এসে রাধিকার পাশে বসে বলল, এখন কেমন লাগছে তোর রাধু? রাধিকা হালকা গলায় বলল, এখন ঠিক আছে তিস্তা। নিজের শরীর নিয়ে এতটা অবহেলা করা একদম উচিত হয়নি তোর। অ্যাটলিস্ট আমাকে তো একটা ফোন করে জানাতে পারতিস। রাধিকা মাথা নিচু করে বলল, সরি রে, আর এমন করবো না। এরপর রাধিকা তিস্তার পেছনে উকি মারতে থাকা কিসের দিকে কড়া চোখে তাকালো। গম্ভীর গলায় বলল, এই যে মিস্টার কিস, তুমি সামনে এসো তো। কিস মনে মনে বেশ ঘাবড়ে গেল। সে আমতা আমতা করে একটুখানি সামনে এসে উকি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সিনিয়র, ভালো আছেন? কিছু খেয়েছেন সিনিয়র? বিশ্বাস করুন, আমি কিন্তু স্যারকে কিচ্ছু বলিনি, আর ওই ফাইলটাও আমি ওনাকে দেইনি। স্যার সব নিজে নিজে জেনে গেছেন, তাই না স্যার? কিসের এই বাচ্চাদের মতো ডিফেন্স নেওয়ার ভঙ্গি দেখে ঘরের থমথমে পরিবেশটা এক লহমায় হালকা হয়ে গেল। সবাই একসাথে হেসে উঠল। অনির্বাণ কিসের দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, যদিও আমি তোমার এই বাচ্চা জুনিয়রকে একদম পছন্দ করতাম না, তবুও স্বীকার করতে হবে যে আজও একটা মস্ত বড় কাজের কাজ করেছে। না হলে তো আমার তোমার কাছে আসতে আরো অনেক দেরি হয়ে যেত। রাধিকা অবাক হয়ে অনির্বাণের দিকে তাকালো। মানে? অনির্বাণ রাধিকার একটা হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, তোমার কি মনে হয় ম্যাডাম, তুমি সেদিন ওসব মিথ্যে কথা বলে তাড়িয়ে দিলে আর আমি চলে গেলাম? এটা তোমার একদম ভুল ধারণা। আসলে সেদিন তোমার ওখান থেকে বের হওয়ার পরেই হেডকোয়ার্টার থেকে একটা স্পেশাল ও আর্জেন্ট মিশনের জন্য ফোন আসে। আমি একদিন ওই মিশনটা নিয়ে বড্ড বিজি ছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। না হলে এতদিন তোমাকে জোর করে বিয়ে করে ঘরে তুলে নিতাম। আজ এয়ারপোর্টে কিসের সাথে দেখা হয় ও সবটা খুলে বলল, তাই জানতে পারলাম। না হলে হয়তো এতক্ষণ আমি নেপালের ফ্লাইটে থাকতাম, আর তুমি আমাকে ছাড়া এখানে একা একা কষ্ট পেতে। রাধিকা অনির্বাণের চোখের দিকে তাকিয়ে আবেগঘন গলায় বলল, কিন্তু তোমার ওই জরুরি মিশনটা? অনির্বাণ এক মুহূর্ত দ্বিধা না করে রাধিকা চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চেয়ে বড় মিশন আমার জীবনের কোনটা হতে পারে রুহুম? তোমার জন্য তো আমি এই গোটা দুনিয়া ছাড়তেও রাজি। কথাটা শোনা মাত্রই কিস একটা জোরালো শীষ দিয়ে উঠল। তারপর হাততালি দিয়ে রসিয়ে রসিয়ে বলল, ওহো, কি দিলে গুরু, জাস্ট ফাটিয়ে দিয়েছ। বসে নিবাসের বিশাল ড্রয়িং রুমটা আজ একেবারে নিঝুম,
চারপাশে দেয়ালগুলো যেন এক নিদারুণ শোকে নীরবে কান্না করছে। সোফা স্তব্ধ হয়ে বসে আছেন অমিতাভ বাবু। এক নিমিষে মানুষটা যেন অনেক বুড়িয়ে গেছেন। তার পাশের সোফায় মাথা নিচু করে বসে আছে অর্ঘ্য। শক্ত চোয়াল আর মুষ্টিবদ্ধ হাত। নিজের বোনের এই পরিণতি সে কিছুতেই মেনে নিতে পারছে না। তিস্তা তাকে ফোনে রাধিকা হার্টের সমস্যার কথা সবটা জানিয়েছে। তাদের ঠিক উল্টো দিকে সোফায় বসে আছে পিয়ালে দেবী আর তার আজিজা। পুরো ঘরের এই শ্মশান নীরবতার মাঝে হঠাৎ আজিজা এক বিভৎস বিকৃত হাসিতে ফেটে পড়ল। সে হাততালি দিয়ে আনন্দ সুরে বলল, তার মানে অনির্বাণ আর কোনোদিন ওই রাধিকাকে বিয়ে করতে পারবে না, কারণ রাধিকা তো আর বাঁচবেই না, তাই না মাম্মা? ও তো মরে যাবে। গুড রিডেন্স। তার মানে অনির্বাণ এবার আমার কাছে ফিরে আসবে, কারণ রাধিকা মরে গেল ও তার কোথাও যাওয়ার জায়গা পাবে না। খুব ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। পিয়ালে দেবী মেয়ের এই নোংরা কথা শুনে শিউরে উঠলেন। তিনি মেয়েকে চুপ করানোর জন্য মুখ খোলার আগে চটাস পুরো ড্রয়িং রুমে একটা বিকট শব্দ প্রতিধ্বনিত হলো। অমিতাভ বাবু শক্ত হাতের এক প্রচন্ড থাপ্পড়ে আজিজা সিটকে সোফা থেকে মেঝেতে গিয়ে পড়লো। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। অমিতাভ বাবু রাগে কাঁপতে কাঁপতে তার সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি চিৎকার করে উঠলেন, অমানুষ কোথাকার জানোয়ার! আমার মেয়েটা ভিতরে ভিতরে তিল তিল করে মরে যাচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে তার মৃত্যু কামনা করছিস? একটা স্বার্থপর তুই। নিজের ছোট বোনটার জন্য তোর মনে একটু মায়া নেই, একটু রক্ত টানে না তোর? অমিতাভ বাবু এবার তীব্র ঘৃণায় পিয়ালে দেবীর দিকে তাকালেন। আঙ্গুল উঁচিয়ে বজ্রকণ্ঠে বলেন, শুনে রাখো পিয়ালে, এতদিন শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকে ওদের ভবিষ্যতের কথা ভেবে তোমাকে এই বাড়িতে পা রাখার পারমিশন দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আর তার কোনো প্রয়োজন নেই। তোমার মতো মা আর তোমার এই বিষাক্ত মেয়েকে আমার এই বাড়িতে যেন আর কোনোদিন না দেখি। গেট আউট ফ্রম মাই হাউস। পিয়ালে দেবী একটা শব্দ করলেন না, মাথা নিচু করে চুপ করে রইলেন। আজ হয়তো তার ভেতরে সুপ্ত বিবেকটুকুও জেগে উঠেছে। অমিতাভ বাবু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। তিনি চোখে জলটা মুছে অর্ঘ্যের দিকে তাকালেন। তার গলাটা এবার এক অসহায় বাবার মতো কেঁপে উঠল। তিনি বললেন, অর্ঘ্য, বাপ আমার, আমাকে একটু আমার মেয়েটার কাছে নিয়ে যাবে? ও একা আছে, আমার মাটা বড্ড একা, ও হয়তো খুব ভয় পাচ্ছে। চল আমরা এখনই ওর কাছে যাব। অর্ঘ্য ছলো ছলো চোখে উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরলো। তারপর পিয়ালি আর আদিজার দিকে এক চরম ধিক্কারের দৃষ্টি হেনে অমিতাভ বাবুকে নিয়ে গাড়ির চাবির দিকে এগোলো। হাসপাতালের চেনা লম্বা করিডোরটা একলা দাঁড়িয়ে আছে রাধিকা। আজ সে এই হাসপাতালের চাকরিটা পাকাপাকি ভাবে ছেড়ে দিল। রিজাইন লেটারটা জমা দিয়ে বের হওয়ার সময় হাসপাতালের প্রতিটি ডাক্তার, নার্স, এমনকি ওয়ার্ড বয়রা পর্যন্ত এসে ভিড় করেছিল তার কেবিনের সামনে। সবার চোখে ছিল জল। প্রত্যেকে হাত ধরে বলেছে, ম্যাম আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আমাদের বিশ্বাস আপনি আবার এই হাসপাতালে ফিরে আসবেন, আবার অ্যাপ্রন গায়ে জড়াবেন। রাধিকা শুধু ম্লান হেসেছিল, কোনো উত্তর দেয়নি, কারণ সে জানে ভেতর থেকে তার শরীরটা আর একদম চলছে না। সে মনের জোরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। পা দুটো টেনে টেনে সে পুরো হাসপাতালটা শেষবারের মতো ঘুরে ঘুরে দেখছিল। গত কয়েকটা বছর ধরে এটাই তো ছিল তার দ্বিতীয় বাড়ি, তার ধ্যান জ্ঞান। ঠিক তখনই পিছন থেকে কে একজন এসে তার কাঁধে একটা কাঁপতে থাকা হাত রাখলো। রাধিকা পুরো ঘুরে তাকানোর আগে চটাস একটা হালকা জ্বর এসে লাগলো রাধিকার গালে। অতর্কিত এই আঘাতে চমকে উঠে রাধিকা সামনে তাকাতে তার চোখ দুটো চড়াক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা চেনা মেয়ে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, চুলগুলো অবিন্যস্ত। দেখলেই বোঝা যাচ্ছে গত কয়েক ঘন্টা ধরে সে একটানা কেঁদে চলেছে। রাধিকা একটু নিচের দিকে তাকাতেই দেখলো মেয়েটা 6 মাসে স্ফীত ফেট যা জানান দিচ্ছে এক অনাগত নিষ্পাপ অস্তিত্বের। রাধিকার ঠোঁটের কোণে এক নিমেষে এক পৃথিবী ভালোবাসা আর বিষাদ মাখা ফাঁসি ফুটে উঠল। প্রাণের সই দেবী। দেবী পেটে হাত থেকে জোরে জোরে হাঁপাচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। রাধিকা দেবীর পিছন দিকে তাকাতে দেখলো শিব হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে আসছে করিডোর দিয়ে। তার গলায় দেবীর লেডিস হ্যান্ডব্যাগটা ঝুলছে। শিবদার ওই দশা দেখে রাধিকা এই অবস্থাতেও না হেসে পারল না। দেবী রাধিকা হাসি মুখটা দেখে আরো রেগে গিয়ে ওকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর ভাঙা গলায় চেঁচিয়ে বলল, এতটা পর করে দিলি আমায়? হারে রাধু, এতটা? আমি তোর কেউ না, তাই না রে? কিচ্ছু না। রাধিকা নিজেকে ধরে রাখতে পারলো না। সে এক পা এগিয়ে দেবীকে শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বেশ, ওই একটা ছোঁয়া পাওয়া মাত্রই দেবীর ভেতরে সবটুকু বাঁধ ভেঙে গেল। সে রাধিকাকে ওভাবে আঁকড়ে ধরে হাসপাতালের করিডোরে হো হো করে কেঁদে উঠল। রাধিকা আলতো করে দেবীকে নিজের বুক থেকে সরে ও চোখের জল মুছে দিয়ে বলল, ঠিক এই কাণ্ডটার জন্যই তোকে আমি কিচ্ছু জানাতে চাইনি। দেখ তো, আমার জন্য এই অবস্থায় তুই কত দূর থেকে ছুটে চলে এসেছিস। তোর এখন কত সেন্সিটিভ সময়, এই সময় তোকে আমি আর কোনো টেনশনে ফেলতে চাইনি। দেবী চোখ রাঙিয়ে বলল, দেব আরেকটা চোর বেয়াদব মেয়ে, টেনশনে ফেলতে চাসনি মানে? তুই আমাকে বলবি না তো কাকে বলবি? আমি তো এখন তোর পর হয়ে গেছি, তুই তো আমাকে আর আপন ভাবিসই না। তিস্তা যদি আজ সকালবেলা ফোন করে সবটা না বলতো, আমি তো কোনোদিনই জানতেই পারতাম না।
আরে রাধিকা, এই জন্যই গত 4 মাস ধরে তুই আমার সাথে ফোনে ঠিকমতো কথা বলতি না, এড়িয়ে যেতি, তাই না? রাধিকা দেবীর কপাল হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, সব বলবো রে সই, সব বলবো। তুই আগে শান্ত হ, চল আমার বাড়ি চল। এই অবস্থায় তোর এতটা হাইপার হওয়া একদম ঠিক না, বেবির ক্ষতি হতে পারে। শিব হাবাতে হাবাতে বলল, এটাই তো আমার কথা, কিন্তু ম্যাডাম, কি আমার কথা শুনে যে? সে তো অলিম্পিকে নাম দিয়েছে, পেটে যে একজন রয়েছে তা কি তার মাথায় রয়েছে? দেবী পেটে হাত দিয়ে অভিমানের সুরে বলল, ও, এখন বেবির জন্য খুব চিন্তা হচ্ছে, আর আমার জন্য কোনো চিন্তা নেই। রাধিকা দেবীর চিবুকটা ছুঁয়ে হেসে কুটুপুটি হয় বলল, চিন্তা হবে না কেন রে পাগলে? মা হতে চলছিস তুই, আর আমি মাসি হব না বুঝি? চলো এবার শিবদা, চলো আমরা বাড়ি যাই। ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে ডাইনিং টেবিলে গ্লাসটা বেশ জোরে শব্দ করে নামিয়ে রাখলো দেবী। তারপর রাধিকার দিকে তাকিয়ে ক্ষোভের সুরে বলল, ও, তার মানে অরিবাল তা ওই দিন এই কারণে তোর সাথে তখন ওই রকম খারাপ ব্যবহার করেছিল? রাধিকা মলিন হেসে আলতো করে মাথা নাড়ল। দেবী এবার চরম রেগে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিবের দিকে তাকালো। আর তুমি তুমি এইসব কথা আগে থেকে জানতে, তাই না? শিব আচমকা এই আক্রমণে থতমত খেয়ে দুহাত নেড়ে বল, না জান, বিশ্বাস করো, আমি তো অনেক পরে জানতে পেরেছি। দেবী তার বড় বড় চোখ দুটো আরো রাগী করে বলল, জানার পরও আমাকে কেন বলনি শুনি? তুমি যদি আমাকে তখনই বলতে, তাহলে আমার রাধাকে এতদিন এভাবে একা একা কষ্ট পেতে হতো না। বলে সোফার উপর থাকা একটা কুশন সজোরে ছুঁড়ে মারল শিবের দিকে। শিব অবশ্য চটপটে হাত দিয়ে কুশনটা মাঝপথে ক্যাচ করে নিল। রাধিকা সোফায় বসে দেবী আর শিবের এই মিষ্টি ঝগড়া দেখছিল। দেবীর পরনে আজ একটা গাঢ় নীল রঙের শাড়ি, গলায় জলজল করছে মঙ্গলসূত্র, সিঁথিতে চড়া সিঁদুর আর হাতে শাঁখা পালা। দেবীকে এই ভরা সংসারের রূপে দেখে রাধিকা বুকের ভেতরটা অপূর্ণতায় কেঁপে উঠলো। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের দরজায় কলিং বেলটা বেজে উঠলো। এদিকে শিব আর দেবীর ঝগড়া তখনও থামেনি। রাধিকা ওদের দেখে মুচকি এসে সোফা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল। লকটা ঘুরে দরজাটা খুলতেই বাইরে মানুষটাকে দেখে রাধিকা পুরো শরীর এক নিমিষে জমে পাথর হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন স্বয়ং অমিতাভ বাবু, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে অর্ঘ্য। অর্ঘ্যর এই ফ্ল্যাটে আসাটা রাধিকার কাছে স্বাভাবিক ছিল, কিন্তু নিজের বাবাকে এভাবে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রাধিকার নিজের চোখ দুটোকে বিশ্বাস হচ্ছিল না। অমিতাভ বাবু মেয়ের মুখের দিকে তাকিয়ে খুব মৃদু সুরে বললেন, কিরে মা, ভেতরে আসতে দিবি না? রাধিকা চোখের পাতা দুটো কাঁপতে লাগলো, ঠোঁট দুটো অবশ্যই এলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে একটু পাশে সরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো, তুমি ভেতরে এসো দাদাভাই। অমিতাভ বাবু ধীর পায়ে ভেতরে আসছে। দেবী ওনাকে দেখে সোফা সেরে উঠে দাঁড়ালো, হাত জোর করে বলল, নমস্কার কাকা বাবু। অমিতাভ বাবু রাধিকার দিকে তাকাতেই রাধিকা ঘরের পরিবেশ স্বাভাবিক করার জন্য বলল, ও আমার বন্ধু দেবী, আর ওর হাজবেন্ড শিব। অমিতাভ বাবু দেবীর দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বললেন, আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? দেবী একটু অবাক হয়ে বলল, ভালো আছি। কঠোর মানুষটাকে রাধিকার ফ্ল্যাটে এভাবে দেখে দেবীও মনে মনে বেশ চমকে গিয়েছে। অমিতাভ বাবু এসে ড্রয়িং রুমের সোফাটায় বসলেন। চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে বললেন, ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছো মা। তারপর কিছুটা সময় পুরো ঘরে এক নিথর নীরবতা নেমে এলো। অমিতাভ বাবু সেই নীরবতা ভেঙে চোখ নামিয়ে বললেন, তোমার বাড়ির এক গ্লাস জল কি পেতে পারি মা? বাবার মুখে মা ডাক আর এই আবদার শুনে রাধিকা যেমন অপ্রস্তুত হলো, তেমনি ভীষণ অবাক হলো। সে দ্রুত কিচেন থেকে এক গ্লাস জল এনে অমিতাভ বাবুর সামনে ধরলো। অমিতাভ বাবু কাঁপতে থাকা হাত দুটো নিয়ে জলের গ্লাসটা নিলেন। জলের প্রথম চুমুকটা দিতেই যেন তার গলার ভেতরটা কান্নায় আটকে যাচ্ছিল। জলটা গিলতে বহুত কষ্ট হচ্ছিল তার। গ্লাসটা পাশে রেখে তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের সবাই তখন স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। হঠাৎ অমিতাভ বাবু রাধিকার দিকে চোখ তুলে খুব ভাঙা গলায় বললেন, আমাকে কি ক্ষমা করা যায় না মা? এই একটি মাত্র বাক্যে রাধিকা সহ পুরো ঘরে সবাই যেন একেবারে স্তম্ভিত হয়ে গেল। রাধিকা অবিশ্বাস ভরা চোখের দিকে তাকিয়ে বলল, মানে? অমিতাভ বাবু আর নিজের ভেতরের কান্নার ভারটা ধরে রাখতে পারলেন না। তিনি রাধিকা দুটো হাত নিজের শক্ত মুঠে চেপে ধরে একটা ছোট বাচ্চার মতো ফুঁফে কেঁদে উঠলেন, যেন এক মস্ত বড় ভুল করে আজ এক অপরাধী পিতা তার মেয়ের দরবারে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করছেন। তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মারে, আমাকে ক্ষমা করে দে। তোর এই অধম পিতা যে বড্ড খারাপ, বাবা হওয়ার কোনো যোগ্যতাই যে তার নেই রে মা। আমাকে ক্ষমা কর। আমি বাবা হয়ে কোনোদিন তোর প্রতি নিজের দায়িত্ব পালন করিনি, তোকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি। উল্টে তোকে সবসময় নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। বড্ড অন্যায় করেছি আমি তোর সাথে। সে পাপের আগুনে আজ আমি নিজের ভেতরে তিল তিল করে মরছি প্রতিদিন। আমাকে ক্ষমা করে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দে মা, আমাকে মুক্তি দে। বাবার এই বুক ফাটা কান্না আর অনুশোচনা দেখে রাধিকা চোখের বাঁধও এক নিমিষে ভেসে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে সোফার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর অমিতাভ বাবুর সে কাঁপতে থাকা হাত দুটো নিজের বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত দেরি করে কেন এলে পাপা? জীবনে এই প্রথমবার
রাধিকার মুখ থেকে পাপা ডাকটা শুনে অমিতাভ বাবু আকুল হয়ে রাধিকার মাথায় হাত রাখলেন। পরম মমতায় ওর কপালটা ছুঁয়ে অস্পষ্ট স্বরে বললেন, আমার মেয়ে, আমার মা। জীবনে প্রথমবার বাবার এই নিঃশর্ত ভালোবাসার স্পর্শ পেয়ে রাধিকা আর নিজেকে সামলাতে পারল না। সে সশব্দে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ল বাবার চড়া বুকের উপর। এই তো সেই নিরাপদ আশ্রয়, এই তো সে বাবার স্নেহের রুম, যা সে এতদিন ধরে, এতগুলো বছর ধরে একলা একলা খুঁজে বেরিয়েছে। লিভিং রুমে আলো আঁধারিতে বাবা আর মেয়ের এই পরম মিলনের দৃশ্য দেখে ঘরে কোণে দাঁড়িয়ে থাকা অর্ঘ্য, দেবী আর শিব কারো চোখে আর জল আটকে রইল না। ঘরের স্তব্ধ বাতাস যেন আজ এক টুকরো শান্তির ছোঁয়ায় হালকা হয়ে উঠল। আজ রাধিকা বাড়িটায় যেন সত্যি চাঁদের হাট বসেছে। যে ঘরটা কদিন আগে একাকিত্বে নিঝুম অন্ধকূপ ছিল, আর সেখানে আনন্দের আলো ঝলমল করছে। রান্নাঘরে দাঁড়িয়ে রাধিকা আজ ব্যস্ত হাতে একের পর এক পথ রেঁধে চলেছে। আজ সে নিজের হাতে বাবার জন্য রাঁধছে। পটু হাতে কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে সে বারবার ঘাড় ঘুরিয়ে লিভিং রুমের দিকে তাকাচ্ছে। সেখানে সোফায় বসে অমিতাভ বাবু হাসি মুখে গল্প করছেন দেবীর সাথে। পাশে বসে অর্ঘ্য আর শিবদা কোনো কথা নিয়ে হো হো করে হেসে উঠল। তাদের সেই হাসির শব্দ রান্নাঘর পর্যন্ত ভেসে আসতেই রাধিকা ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। এই তো পরিবার, এই তো একটা আপন নিরেট চেনা স্বাদ। মা আর দিদির জায়গাটা হয়তো সারা জীবনে অপূর্ণ থেকে যাবে, তবুও আজ এতটুকু ভালোবাসাতেই মেয়েটার বুকটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অতিরিক্ত খুশিতে আজ যেন সে পাগল হয়ে যাবে। আনন্দের আতিশয্যে চোখ দুটো বারবার জলে ভিজে উঠছে তার। ঠিক তখনই ওভেনের পাশে রাখা রাধিকার ফোনটা সুর করে বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখে রাধিকা একটা তপ্ত কিন্তু সুখে শ্বাস ফেললো। ফোনটা অনির্বাণের। এই নিয়ে গত 1 ঘন্টা লোকটা 8বার ফোন করে ফেলেছে। হাজার হোক, আজ হবু শ্বশুরের সাথে অফিসিয়ালি দেখা করতে আসছে সে। এমনিতে তাদের পারিবারিক সম্পর্কটা বড্ড জটিল আর সংবেদনশীল, তাই অনির্বাণ নিজের তরফ থেকে কোনো খামতি বা খুঁত রাখতে চায় না। রাধিকা ফোনটা কানে নিতে উপাস থেকে অনির্বাণের ব্যস্ত কণ্ঠ ভেসে এলো। শুনো না রুহু, আমি ছানার পায়েস, কলকাতার বিখ্যাত রসগোল্লা, বলরাম মল্লিকের নলের গুড়ের সন্দেশ আর কে শ্রীদাসের রাজভোগ নিয়ে নিয়েছি। আর কি নিতে পারি বলো তো? তোমার বাবার আর কি পছন্দ? রাধিকা উপাসে মানুষটার এই ছেলেমানুষি ব্যাকুলতা শুনে হেসে ফেলল। সে মৃদু স্বরে বলল, আর কিছু লাগবে না জনাব, এবার শুধু আপনি নিজে জলদি আসলেই হবে। উপাস থেকে অনির্বাণ একটু নিচু গলায় জিজ্ঞেস করলো, আর তোমার তোমার নিজের জন্য কি লাগবে রুহু? রাধিকা নিজের মনের অজান্তে হুট করে মুখ ফসকে বলে ফেললো, তোমাকে। কথাটা বলে রাধিকা নিজের জিভ কাটলো। উপাস থেকে অনির্বাণ একগাল হেসে দিয়ে বলল, আমি তো অলরেডি আপনারই ম্যাডাম। তুমি যখন আমাকে এতটা মিস করছো, তখন আমি আর 1 সেকেন্ডও দেরি করছি না, এক্ষুনি আসছি। রাধিকা প্রচন্ড লজ্জায় রাঙা হয়ে, ধ্যাত, যা খুশি বলো বলে দরম করে ফোনটা কেটে দিল। নিজের বুকের ভেতরটা তখন ধকধক করছে। মনে মনে হাসলো, এই লোকটাও না। ঠিক তখনই দেবী রান্নাঘরে এসে রাধিকা পিঠে আলতো টোকা দিল। ওর মুখের অবস্থা দেখে দেবী চোখ নাচিয়ে বসে বলল, কি ব্যাপার সই, একদম নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছিস যে? মুখকান্ত দেখে পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে তোর। রাধিকা লজ্জা ঢাকতে একটু গাল ফুলিয়ে বল, ধুর, যা তো, তুই এই অবস্থায় রান্নাঘরে কি করছিস? যা গিয়ে লিভিং রুমে সোফায় বস। দেবী ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, দূর বাবা, আর কত বসে থাকা যায় বলতো? তুই এখানে একা একা এত দখল নিচ্ছিস, আর আমি ওভাবে বসে থাকবো? দে না, কিছু একটা কাজ দে, আমি অন্তত একটু গুছিয়ে দিই। রাধিকা দেবী হাতটা ধরে বলল, কিছু করতে হবে না তোকে, আমার সব রান্না শেষ। দেবী একটু ঝুঁকে গিয়ে জিজ্ঞেস করলো, তা অনির্বাণদা কখন আসবে? রাধিকা গ্যাসের নবটা অফ করতে করতে বলল, হ্যাঁ, ও পথেই আছে, এসে যাবে এক্ষুনি। দেবী এবার রাধিকার আপাদমস্তক দেখে নিয়ে চোখ কপালে তুলো, দাদা পথে? আর তুই এখনো এভাবে দাঁড়িয়ে আছিস? নিজের চেহারাটার কি অবস্থা করেছিস দেখ একটু। মুখে ময়দা লেগে আছে, হাতে হলুদের দাগ, চুলগুলো আলু থালু। এই অবস্থাতেই অনির্বাণ দার সামনে যাবি নাকি? যা, জলদি গিয়ে রেডি হ। রাধিকা নিজের হাত দিয়ে মুখটা একটু মুছে নিয়ে হেসে বলল, এত রেডি হওয়ার কি আছে রে? আচ্ছা বাবা, যাচ্ছি, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, বলে রাধিকা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। দেবী রান্নাঘরে একা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রাধিকা যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মেয়েটার এই চেনা খিলখিল হাসি আর মুখের চঞ্চলতা দেখে দেবীর নিজের চোখ দুটো আজ ভিজে এলো। সে 2 হাত জোর করে উপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভগবান, আমার এই সইটাকে আর কোনো কষ্ট দিও না। অনেক যন্ত্রণার পর মেয়েটা আজ একটুখানি সুখের ছোঁয়া পেয়েছে। ও এই হাসিটুকু আর কেড়ে নিও না ঠাকুর, ওকে আর কোনোদিন দুঃখ দিও না। নিজের ঘরে খাটের উপর পা গুটিয়ে বসে আছে আজিজা। অমিতাভ বাবু সেই প্রচন্ড জ্বরের আঘাতে তার ঠোঁটের কোণটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা অপমানের পর তার ঠোঁট থেকে সেই হাসিটা কিছুতেই সরছে না। সে আপন মনে ফিসফিস করে হাসছে,
পিয়ালি দেবী কিছুটা মলম আর তুলো নিয়ে আদিজার পাশে এসে বসলেন। মেয়ের এই অদ্ভুত আচরণ দেখে তার নিজের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠছে। তিনি সাবধানে তুলো দিয়ে আদিজার ঠোঁটের কোণে ওষুধটা লাগাতে লাগাতে উৎকণ্ঠা মেশানো গলায় বললে, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছো আদিজা, নাকি পাগল হওয়ার ভান করছো? আদিজা মায়ের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলল, পাগল হব কেন? মানে কি তোমার এই কথার মাম্মা? পিয়ালি দেবী এবার বেশ চড়া গলায় বলে, তুমি কি আসলে পরিস্থিতিটা বুঝতে পারছো না আদিজা? ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার সামনে তুমি ওগুলো কি সব কথা বলছিলে? রাধিকার মতো একটা মরো মরো মেয়ের মৃত্যু কামনা করছিলে তুমি? একটা মানুষের বিবেক কতটা নিচে নামলে এমন কথা মুখ দিয়ে বের করতে পারে? আদিজা একটা কুৎসিত হাসি এসে বলো, তো কি করব? পুজো করবো নাকি ওর? কে না চায় নিজের পথের কাটা চিরতরে সরে যাক? ও মরলে তবেই তো অনিবার্য আমার কাছে আসবে। এটুকু সহজ হিসেব তুমি বুঝতে পারছো না মাম্মা? আদিজা, মুখ সামলে কথা বলো। পিয়ালে দেব এবার মেয়ের উপর চিৎকার করে উঠলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। শত হলো ও তোমার নিজের ছোট বোন হয়, একই রক্ত বইছে তোমাদের শরীরে, সেটা কি তুমি একেবারে ভুলে গেছো? আদিজা এবার খাটের উপর উঠে দাঁড়িয়ে অবজ্ঞা সুরে বল, উফ মাম্মা, আমাকে দয়া করে এই সব ফালতু জ্ঞান দিতে এসো না তো। আর তুমি আজ ওই আপদটার জন্য আমার উপর গলা তুলছো? কি ব্যাপার, হঠাৎ করে ওই মেয়েটার জন্য তোমার ভেতরে মরা মাতৃত্বটা আবার জেগে উঠলো নাকি? মেয়ের মুখ থেকে এমন তীক্ষ্ণ আর বিষাক্ত কথা শুনে পিয়ালি দেবী এক নিমিষে স্তব্ধ হয়ে গেলেন। তার মুখে সমস্ত ভাষা যেন হারিয়ে গেল। তিনি মেয়ের মুখে দিকে তাকিয়ে রইলেন। তাকে তিনি নিজের আদর্শ দিয়ে, নিজের অহংকার দিয়ে বড় করেছিলেন। আর সেই আদিজার এই চরম অমানুষিক রূপ দেখে তিনি নিজেই নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছেন। কি বলবেন বা মেয়েকে কিভাবে শাসন করবে তা কিছুতে বুঝে উঠতে পারলেন না তিনি। কলিং বেলে আওয়াজ পেতে অর্ঘ চটপট গিয়ে দরজাটা খুলে দিল। দরজার বাইরে মিষ্টি বাক্স হাতে দাঁড়িয়ে অনির্বাণ। অর্ঘ একগাল হাসি বলল, আরে জামাইবাবু যে, কেমন আছো? অনির্বাণ স্মিত হেসে বল, ভালো। তুমি কেমন আছো অর্ঘ? অর্ঘ ঘাড় নেড়ে বলল, একেবারে বিন্দাস। চলো ভিতরে এসো। অনির্বাণ ড্রয়িং রুমে পা রাখতে প্রথমে অমিতাভ বাবুর দিকে তাকালো। গম্ভীর মুখে বসে থাকা অমিতাভ বাবুর মুখোমুখি হয়ে সে বিনম্র গলায় বলল, নমস্কার কাকা বাবু। অমিতাভ বাবু সোফা সোজা হয়ে বসে অনির্বাণের দিকে তাকিয়ে শুধু আলতো মাথা নাড়লেন। তারপর নিচু স্বরে বললেন, বসো। অনির্বাণ পাশে শিবকে দেখে একটু অবাক হয়ে বলল, কি রে শিব, তুই এখানে কি করছিস? শিব একটু থতমত খেয়ে বলল, লম্বা কাহিনী বন্ধু, পরে শান্তিতে বলবো। অনির্বাণ পুরো ঘরে একবার চোখ বোলালো, কিন্তু কোথাও রাধিকাকে দেখতে পেল না। ওনার মনের অবস্থা বুঝতে পেরে দেবী সোফায় বসে ঠোঁট টিপে হেসে বলল, আপনি যাকে খুঁজছেন দাদা, সে একটু ফ্রেশ হতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। অনির্বাণ একটু লজ্জিত হয়ে হাসলো। কেমন আছো দেবী? দেবী দুহাত বুকে ভাঁজ করে রাগ দেখিয়ে বলল, ভালো আছে, তবে আপনার উপর কিন্তু আমি বেশ রেগে আছি, আমার প্রাণের সইকে ওভাবে দুঃখ দেওয়ার জন্য। অনির্বাণ হাত জোর করা ভঙ্গি করে বলল, এবারকার মতো মাফ করে দাও দেবী, আর কোনোদিন তোমার সইকে দুঃখ দেব না। দেবী হেসে ফেলে বলল, ঠিক আছে, সরি, অ্যাকসেপ্টেড। ঠিক তখনই অর্ঘ দরজার দিকে তাকিয়ে বলল, ওই তো রাধু চলে এসেছে। অনির্বাণ চট করে ঘাড় ঘুরে তাকালো। রাধিকাকে দেখে যেন এক মুহূর্তের জন্য তার বুক ধক করে উঠল। মেয়েটা আজ তাকে নিজের রূপ দিয়ে খুন করবে নাকি? রাধিকা পরনে একটা গাঢ় ম্যাজেন্টা রঙের শাড়ি, মাঝখানে নিখুঁত সিঁধি করে ভেজা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া। বোঝা যাচ্ছে জাস্ট স্নান করে এসেছে। মুখে কোনো চড়া মেকআপ নেই, সাজ বলতে শুধু কপালে একটা ছোট্ট কালো টিপ। এই সাধারণ রূপে মেয়েটাকে কি ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগছে। রাধিকা এসে সবার সামনে দাঁড়াতে দেবী বলল, অনেক সুন্দর লাগছে তোকে রে রাধু। অর্ঘ কলার তলায় ভঙ্গি করে বলল, দেখতে হবে না, বোনটা কার? অমিতাভ বাবু মেয়ের দিকে বড় স্নেহে তাকিয়ে বলেন, আমার মেয়েতে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রাধিকা লজ্জায় চোখ নামে সবার উদ্দেশ্যে বলল, চলো সবাই এবার খেয়ে নেব, চলো, অনেক দেরি হয়ে গিয়েছে। সেই পেট চাপড়ে লাফিয়ে উঠলে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার পেটে তো অনেকক্ষণ ধরে ইঁদুর দৌড়াচ্ছে। দেবী চোখ রাঙিয়ে বলল, এই লোকটা সারাদিন শুধু খাই খাই, খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। শিবটার মুখটা অমনি বাংলা পাঁচের মতো হয়ে গেল। অর্ঘ হেসে উঠে শিবের কাঁধে হাত দিয়ে বলল, চলো শিবদা, আজ একদম কবজি ডুবে খাই সবাই। সবাই একে একে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, কিন্তু অনির্বাণ তখনও ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাধিকা ওর কাছে এসে ফিসফিস করে বলল, চলুন। অনির্বাণ রাধিকার একদম কাছে এসে ওর কানের কাছে মুখ নামিয়ে নিচ্ছু বেকুল স্বরে বলল, জানো রুহুম, তোমার এই অপরূপ সাজে না অল্প একটু খামতি রয়ে গিয়েছে। রাধিকা ভ্রু কুঁচকে ও চোখের দিকে তাকিয়ে বলল, কিসের খামতি? অনির্বাণ রাধিকার কপালে আর গলার দিকে তাকিয়ে মায়াবী গলায় বলল, এই যে, যেমন তোমার এই সাদা সিঁথিতে আমার নামে সিঁদুরের ছোঁয়া, এই সুন্দর গলায় একটা মঙ্গলসূত্র, আর এই নরম হাতে লাল সাদা শাখা পলা। তবে তুমি একদম চিন্তা করো না, খুব জলদি তোমাকে এই সাথে সাজিয়ে দেবো আমি। অনির্বাণের এমন কথায় রাধিকা একদম লজ্জায় লাল হয়ে গেল।
সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, খেতে আসুন জনাব। বলে সে দ্রুত পায়ে খাবার টেবিলের দিকে পালিয়ে গেল। আজ খাবার টেবিলে একদম জমজমাট কারবার। রাধিকা নিজের হাতে রান্না করেছে চিকেন কারি, মটন, মুসমুসে বেগুন ভাজা, ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, গলদা চিংড়ি মালাইকারি, বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সুগন্ধি পোলাও, ঘি ভাত আর শেষ পাতে ঘন ক্ষীর। রাধিকা প্রথমে অমিতাভ বাবুর পাতে খাবার বেড়ে দিল। অমিতাভ বাবু কাঁপতে থাকা হাতে প্রথম গ্লাসটা মুখে দিয়ে চোখ বুজে বলেন, একদম অমৃত হয়েছে মা। বাবার মুখে এই প্রশংসা শুনে রাধিকার ঠোঁটের কোণের হাসিটা আরো চড়া হলো। সবাই খেতে বসেছে আর রাধিকা নিজে দাঁড়িয়ে সবাইকে এক একটা করে পথ সার্ভ করছে। অনিবার ওর দিকে তাকিয়ে বলল, রাধিকা তুমি বসে পড়ো এবার। রাধিকা মিষ্টি এসে বলল, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো এখন। অমিতাভ বাবু মেয়ের হাত ধরে বললেন, পরে না মা, এখনই খেয়ে নাও। এই পাপার পাশে এসো, আজ পাপা তোমায় খাইয়ে দেবে। রাধিকা যেন এই পরমের সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাইল না। সে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত বাবার পাশের খালি সিটটায় বসে পড়লো। অমিতাভ বাবু যখন প্লেটে ভাত মাখতে গেলে রাধিকা একদম ছোট বাচ্চাদের মতো আবদার করে বলল, পাপা চিকেন দিয়ে মাখাও না একটু। মেয়ের এই আদুরের আবদারে অমিতাভ বাবুর চোখে জল এসে গেল। তিনি হাসি মুখে চিকেনের গ্রেভি দিয়ে ভাত মেখে প্রথম গ্লাসটা পরম মমতা মেয়ের মুখে তুলে দিলেন। খাবারটা মুখে দিতে রাধিকার চোখ দুটো জলে ভরে এলো। তার মনে হলো এত সুস্বাদু খাবার সে তার পুরো জীবনে কখনো খায়নি। সে ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, আমার কিন্তু পেট এখনো ভরেনি পাপা, আরো দাও। অমিতাভ বাবু পরম সুখে মেয়ের মুখে আরো মুঠো খাবার তুলে দিলেন। তাই দেখে অর্ঘ্য নিজের পাত থেকে মুখ তুলে বল, পাপা আমিও কিন্তু তোমার হাতে খাবো। রাধিকা মুখে খাবার নিয়ে অর্ঘ্যর প্লেটের দিকে তাকিয়ে বলল, তোমার পাতে তো অলরেডি এত খাবার রয়েছে, নিজে খাও না। আর দেখো ওই লেগ পিসটা কিভাবে আমার দিকে তাকিয়ে কাচ্ছে। অর্ঘ্য অমনি দুই হাত দিয়ে নিজের প্লেটটা ঢেকে ফেলে বলল, এই একদম আমার প্লেটের দিকে নজর দিবি না বলে দিচ্ছি। রাধিকা ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল, বাহ, আর তুমি যে এতক্ষণ আমার পাপার হাতের খাবারে বাঘ বসাচ্ছিলে তার বেলায়। অমিতাভ বাবু এবার অর্ঘ্যকে উদ্দেশ্য করে বললেন, আহ অর্ঘ্য, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে তো, একদম ঝগড়া করবি না। বাবার ধমকে অর্ঘ্য মুখ দুমড়ালো। এদিকে বাবা আর মেয়ের এই অসম্ভব সুন্দর আর আবেগময় মুহূর্তটা অনিবার এক পলকও মিস করলো না। সে ডাইনিং টেবিল আড়াল থেকে নিজের ফোনের ক্যামেরাটা অন করে এই সুন্দর দৃশ্যটা চিরকালের জন্য বন্দি করে নিল। সবার হাসি মজা আর খুনসুটিতে খাবার টেবিলটা যেন এক স্বর্গীয় আনন্দে মেতে উঠল। খাবার দাবার শেষে সবাই এসে লিভিং রুমে আরাম করে বসেছে। শিব হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বল, চলো চলো এবার সবাই মিলে একটা গ্রুপ ছবি হয়ে যাক, একটা সুন্দর স্মৃতি থেকে যাবে আমাদের কাছে। রাধিকা উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ আমি আমার ক্যামেরাটা নিয়ে আসছি। বলে সে চঞ্চল পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল এবং ক্যামেরাটা নিয়ে ফিরে এলো। সবাই একসাথে দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। অনির্বাণ ক্যামেরাটা একটা নির্দিষ্ট জায়গায় টাইমার দিয়ে ফিট করে দ্রুত এসে রাধিকার এক পাশে দাঁড়ালো। দেবী আর শিবদা তখন এক কোণে দাঁড়িয়ে আছে দেখে রাধিকা বলল, কি রে তোরা ওখানে দাঁড়িয়ে কেন, আয়। দেবী একটু ইতস্তত করে বলল, আরে তোরা তোল না, তোদের ফ্যামিলি ফটোতে আমি আর শিব কেন। রাধিকা অমনি চোখ শাসিয়ে দেবীর দিকে তাকিয়ে বলল, কি বললি তুই, তুই কি আমার পর না কি রে দেবী? তুই নিজেই তো বলিস আমি নাকি তোকে পর করে দিই, এখন তুই নিজে আমায় পর করছিস। তারপর শিবের দিকে তাকিয়ে অভিমানের সুরে বলল, কি শিবদা, আমাকে নিজের বোন বলে মানো না নাকি? শিব একগাল হেসে বলল, আলবাত মানি। তারপর তারা দুজনে এসে লাইনে দাঁড়ালো। টাইমারে ফ্লাশ জ্বলে উঠলো আর সবার একটা অসাধারণ সুন্দর ছবি ক্লিক হয়ে গেল। এরপর অর্ঘ্য অনির্বাণকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, ও আমার হবু জামাই বাবু, আমার ফোন দিয়ে পাপা আমার আর রাধিকার একটা সুন্দর ছবি তুলে দাও না প্লিজ। অনির্বাণ হেসে ফোনটা হাতে নিল। রাধিকা মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার এক পাশে অমিতাভ বাবু আর অন্য পাশে অর্ঘ্য। ঠিক তখনই আচমকা রাধিকার বুকের ভেতরটা কেমন যেন উলটপালট করে উঠলো। একটা তীব্র অসারতা, একটা চেনা হিমশীতল অনুভূতি আর ফুসফুসটাকে চেপে ধরলো। কিন্তু সে সামনে তাকালো, দেখলো অনির্বাণ ক্যামেরা উপর থেকে তাকে মিষ্টি করে স্মেল করে ইশারা করছে। রাধিকা হয়তো বুঝলো কিছু, ঠোঁটের কোণে হাসিটা আরো চড়া করলো। সে মনে মনে আকুল হয়ে বলল, এখন না ভগবান, প্লিজ আর একটুখানি সময় দাও, জাস্ট আর কিছু, আমি থাকতে চাই। ক্লিক ক্যামেরা শাটার পড়া শব্দটা হওয়ার ঠিক পর মুহূর্তে রাধিকা মুখ আর নাক দিয়ে গল গল করে তাদের রক্ত ঝরে পড়লো শাড়ির আঁচলে। অনির্বাণ স্ক্রিনের দিকে তাকে হাসি মুখে বলল, খুব সুন্দর হয়েছে ছবিটা। বলতে বলতে যেই না সে ফোনের উপর থেকে চোখ তুলে সামনে তাকালো, অমনি তার হাতের ফোনটা মেঝেতে পড়ে ছিটকে গেল। রাধিকা! অনির্বাণ আর্তনাদ করে সাংঘাতিক বেগে সামনে ছুটে গেল। কিন্তু তার আগে রাধিকার শরীরটা একদম নিস্তেজ হয় চিলতে হাসিটুকুকে ঠোঁটে ধরে রেখে ধীর গতিতে মেঝের উপর ঢলে পড়ল। পুরো ঘরের আনন্দের আলোটা এক পলকে এক চরম অন্ধকারে মিলিয়ে গেল।
মেঝেতে ঢলে পড়ার ওই 1 সেকেন্ডে ভগ্নাংশ সময়ে রাধিকা মনে হলো চারপাশে কোলাহল, আলো আর চেনা মুখগুলো যেন এক অতি প্রাকৃতিক তীব্র গতিতে তা থেকে বহু দূরে সরে যাচ্ছে। সে আর নিজের ফুসফুসের ভেতর বাতাস টেনে নিতে পারল না। এক ফোঁটা অক্সিজেনের জন্য তার বুকটা চিরে যাচ্ছিল, কিন্তু শরীর আর কোনো সাড়াই দিচ্ছিল না। তার চোখের চেনা পৃথিবীটা তখন এক ঘন কুয়াশার মতো ঝাপসা হয়ে আসছে। সেই আবছা অন্ধকারের মাঝে সে দেখতে পেল অনিবার পাগলের মতো তার মুখটা নিজের দুহাতে তালুতে তুলে ধরে চিৎকার করে কিছু একটা বলছে। অনিবানের ঠোঁট দুটো তীব্র যন্ত্রণায় কাঁপছে, চোখ দিয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। কিন্তু রাধিকার কানে তখন আর কোনো শব্দ পৌঁছালো না। অনিবান এসে আকুল কণ্ঠস্বর যেন কোনো এক অতলান্ত গহ্বরে হারিয়ে গেল। তার ঠিক পাশেই আবছা অবয়বে দেখা যাচ্ছিল তার পাপাকে। সেই পাপা মাত্র কয়েক মিনিট আগে নিজের হাতে তাকে অমৃতা খাইয়ে দিয়েছিল। সেই পাপা আজ মাথায় হাত দিয়ে এক অসহায় শিশুর মতো টুকরে কেঁদে উঠছে। অর্ঘ্য, দেবী, শিব সবাই যেন এক লহমায় চলচ্চক্তিহীন পাথরের মূর্তি হয়ে গেছে। রাধিকা আর কিছু দেখতে পারল না। তার চোখের সামনে সেই আলোটুকু এক নিদারুণ কালো অন্ধকারে বিলীন হয়ে গেল। এতদিনে জমানো সমস্ত কষ্ট, মরমভীতি, সেই তীব্র যন্ত্রণা আর বুক ফাটা ক্লান্তি সবকিছু থেকে মুক্তি পেয়ে মেয়েটা চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে এলো। ঠোঁটের কোণে লেগে রইল শুধু বাবার ভালোবাসার অনিবার্য বুকে মাথা রাখার সেই তৃপ্তির এক চিলতে মলিন হাসি। রাধিকাকে আইসিইউতে রাখা হয়েছে। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু হৃদস্পন্দন মাতপার মনিটরের একটা একটানা যান্ত্রিক বিপ বিপ শব্দ পুরো ঘরের নীরবতাকে ভেঙে দিচ্ছে। বিছানায় শুয়ে থাকা রাধিকার ফর্সা মুখটা অক্সিজেন মাস্কে ঢাকা, ডান হাতে ক্যানুলা গোজা আর বুকের উপর লাগানো নানা রকম জটিল চিকিৎসা যন্ত্র। চোখ দুটো তার বুঝে আছে শান্তিতে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত যন্ত্রণার মাঝেও রাধিকা মুখে যেন এক স্বর্গীয় প্রশান্তি লেগে আছে। দূর থেকে দেখলে যে কেউ ভুল করবে মনে হবে মেয়েটা কোনো এক সুখের স্বপ্ন দেখে অবাধ্যভাবে হাসছে। যেই ডাক্তার রাধিকা একসময় এই হাসপাতালের করিডোর কাঁপিয়ে রোগীদের জীবন বাঁচাতো, আর সে নিজে জীবনের শেষ প্রান্তে এসে এক নিথর রোগী হয়ে শুয়ে আছে। আইসিইউ এর কাছের দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে সবাই। দেবিকার এই অবস্থায় হাসপাতালে আনা হয়নি। তার এই 6 মাসের প্রেগনেন্সি সেন্সিটিভ সময়ে ধকল আর কান্নাকাটি সহ্য হবে না বলে শিব তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে এসেছে। কিছুক্ষণ পর আইসিইউ এর ভারী দরজাটা ঠেলে ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এলো তিস্তা। দরজার শব্দ পেতে অনির্বাণ আর অর্ঘ্য হন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে গেল। অনির্বাণ প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, রাধিকা কেমন আছে তিস্তা? ও ঠিক আছে তো? তিস্তা মুখের সার্জিক্যাল মাস্কটা টেনে নিচে নামালো। তার চোখে একরাশ ক্লান্তি আর অসহায়ত্ব। সে কথা বলার আগে একবার করিডোরের চেয়ারে বসে থাকা অমিতাভ বাবুর দিকে তাকালো। মাত্র কয়েক ঘন্টার আগের সেই চলমনে মানুষটা আজ এক নিমেষে পাথর হয়ে গেছে। শূন্য দৃষ্টিতে দেয়ালে পিঠ থেকে নিস্তেজ হয়ে তিস্তার দিকে তাকিয়ে আছেন তিনি। তিস্তা একটা দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণের দিকে তাকিয়ে বলল, সবগুলো রিপোর্ট এখনো হাতে আসেনি, সেগুলো পেলে আরো ডিটেল বলতে পারবো। তারপর একটু ইতস্তত করে অর্ঘ্য আর অনির্বাণের দিকে চেয়ে বলল, তোমরা দুজন একটু আমার কেবিনে এসো তো। তিস্তার গলার স্বর শুনে অনির্বাণের বুকটা কেঁপে উঠল। অর্ঘ্য আর অনির্বাণ তিস্তার পেছন পেছন কেবিনের দিকে পা বাড়ালো। যাওয়ার আগে অনির্বাণ শিবের কাঁধে হাত দিয়ে নিচু চড়ে বলল, শিব তুই প্লিজ একটু কাকাবাবুর খেয়াল রাখ। শিব নীরবে মাথা নাড়ল। তারা তিস্তার কেবিনে গিয়ে চেয়ারে বসতে না বসতে ঘরের দরজাটা ধরম করে খুলে গেল। হন্তদন্ত হয়ে প্রায় এক পাকা দৌড়ে ঘরে প্রবেশ করলো কিস। তার কপালে চিন্তার পাত, চুলগুলো উস্কো খুস্কো। সে ঘরে ঢুকে তিস্তাকে বলল, দিদি সিনিয়র কেমন আছে রে? প্লিজ বল উনি ভালো আছে। তিস্তা কিসকে একটু শান্ত করার চেষ্টা করে বল, কিস শান্ত হ, ওর ব্যাপারেই কথা বলছি, তুই আগে বস। কিন্তু কিস বসলো না। সে বেকুল হয়ে দাঁড়িয়ে রইল। তিস্তা একটা ভারী ফাইল টেবিলের উপর রেখে বলল, রাধিকার হার্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ইনফেকশনটা ওর হৃৎপিণ্ডের পেশিতে পুরোপুরি ছড়িয়ে পড়েছে, যে কারণে ওর ফুসফুস আর শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে এবং শ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছে। অনির্বাণ টেবিলের উপর ঝুঁকে পড়ে প্রায় চিৎকার করে বল, মেডিকেল সায়েন্সে তো এর সলিউশন আছে তিস্তা, এখন আমাদের কি করতে হবে বলো? আই উইল ডু এনিথিং। তিস্তা অনির্বাণের চোখের দিকে সোজা তাকে খুব ধীর লয়ে বলল, এইরকম কন্ডিশনে আমাদের একমাত্র অপশন হলো হার্ট ট্রান্সপ্লান্ট। কিন্তু রাধিকার কন্ডিশন এতটাই জটিল আর ওর শরীর এতটাই উইক যে অপারেশন টেবিলে ও এই ধকলটা নিতে পারবে কিনা। হয় পারে অপারেশনের টেবিলে। তিস্তা আর নিজেরই বাক্যটা শেষ করতে পারলো না। একজন ডাক্তার হয়ে নিজের প্রিয় বান্ধবীর মৃত্যুর পরোয়া না ওকে উচ্চারণ করতে তার গলাটা কান্নায় বুঝে এলো। কিচ্ছু হবে না ওর, কিচ্ছু না। আর এবার নিজের দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে ডুকরে উঠলো। রাধিকা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, ও কথা দিয়েছে আমাকে। তিস্তা চোখের জলটা আড়াল করে শক্ত হওয়ার চেষ্টা করলো। অনির্বাণদা, আমাদের ইমোশনাল হল চলবে না, আমাদের ইমিডিয়েট একজন ব্রেন ডেড পার্সন বা ডোনার খুঁজতে হবে, যার হার্টের সাথে রাধিকা ব্লাড গ্রুপ আর টিস্যু ম্যাচ করবে।
রাধিকার হাতে সময় বড্ড কম, হয়তো মাত্র কয়েকটা দিন বা কয়েক ঘন্টা। তিশার এই কথা শুনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা কিসের চোখ দুটো চকচক করে উঠলো। সে নিজের পকেট থেকে ফোনটা বের করতে করতে বলল, দিদি, ডোনারের ব্যবস্থা আমি করছি। আমি এক্ষুনি পাপার সাথে কথা বলছি। পাপা উনি চাইলে অল ইন্ডিয়া লেভেলে 1 ঘন্টার মধ্যে ডোনার অ্যারেঞ্জ করতে পারবেন। বলে কি স্যার, এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেল। গোটা কলকাতা শহর চষে ফেলা হয়েছে, কিন্তু কোথাও কোনো মিরাকল ঘটল না। শহরের এমন কোনো ছোট বড় হাসপাতাল, নামি দামি ব্লাড ব্যাংক কিংবা অর্গান ডোনেশন সংস্থা বাকি নেই যেখানে খোঁজ নেওয়া হয়নি। কিস তার বাবা সমস্ত ক্ষমতা ব্যবহার করেছে, অনিবার নিজের মিলিটারি নেটওয়ার্ক যোগাযোগ করেছে, কিন্তু রাধিকার ব্লাড গ্রুপ আর ক্ষয় ইস্যু কন্ডিশনের সাথে ম্যাচিং কোনো ডোনার এই মুহূর্তে কোথাও পাওয়া গেল না। সময় যেন এক মিষ্টি কষার মতো প্রতিটা সেকেন্ড কুচু কুচু করে কেটে চলেছে। রাত তখন 4:46। ভোরের আলো ফোটার আগে সেই কালচে হিমশীতল অন্ধকারে একেবারে ক্লান্ত বিধ্বস্তার পরাস্ত এক প্রেমিক শরীর নিয়ে অনিবার হাসপাতাল করিডোর দিয়ে হেঁটে আসছিল। যে মানুষটা হাজারো দুশ্মনের কাছে কখনো হার মানেনি, আর সে নিজে নিজের ভাগ্যের কাছে হেরে গিয়ে নিঃস্ব। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে, চুলগুলো অবিন্যস্ত। ঠিক তখনই করিডোরের উপাস থেকে কি হন্তদন্ত হয়ে ছুটে এলো। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা আর কান্না মেশানো আরতি। সে অনির্বাণের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, চীনের চোখ মেলেছে। চীনের আপনার কথা জিজ্ঞেস করেছে। কথাটা শোনা মাত্রই অনির্বাণ নিজের সমস্ত ক্লান্তি ভুলে আইসিইউ এর দিকে দৌড় লাগালো। আইসিইউ এর দরজার সামনে তিস্তা দাঁড়িয়ে ছিল। সে অনির্বাণকে দেখে ভারী গলায় বলল, রাধিকা জ্ঞান ফেরার পর থেকে শুধু তোমার নাম জপছে। অনির্বাণ দা, ও তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু মনে রেখো ওর হার্ট আর ধকল নিতে পারছে না। ম্যাক্সিমাম 10 মিনিট। অনির্বাণ দ্রুত নিজেকে প্রস্তুত করে নিল। মাথায় সার্জিক্যাল ক্যাপ, মুখে মাস্ক আর প্রটেক্টিভ পিপিই কিট পরে সে অতি সাবধানে আইসিইউ এর ভেতর প্রবেশ করলো। কাছের দরজাটা পেরিয়ে ভিতরে ঢুকলো সে। আইসিইউ এর এই সেই নিস্তব্ধ ঘরে চেনা যান্ত্রিক শব্দগুলোর মাঝে শুয়ে থাকা রাধিকার একদম পাশে গিয়ে দাঁড়ালো অনির্বাণ। প্রটেক্টিভ পিপিএ কিটের ভেতরেও তার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছিল, অত্যন্ত আলতো করে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান আর ভঙ্গুর কোনো জিনিস শুয়ে দেখছে। এমন পরম ভালোবাসা নিয়ে রাধিকা সেই প্যাকাশে বরফ শীতল হাতটা নিজের 2 হাতের মুঠোয় তুলে নিল অনির্বাণ। রাধিকা তার ভারী দুর্বল চোখের পাতা দুটো অনেক কষ্ট করে মেলল। চোখের মনে দুটো ঘোলাটে, কিন্তু অনির্বাণকে সামনে রেখে তার ঠোঁটের কোণে সেই চেনা ম্লান অথচ এক স্বর্গীয় আলোর মতো হাসি ফুটে উঠল। অক্সিজেন মাস্কের ভেতর থেকে সে খুব ক্ষীণ, ভাঙা, অথচ এক অসম্ভব মায়াবী সুরে ফিসফিস করে বলল, কেমন আছো তুমি? জানি জানি ভালো নেই। এ অবাগী মেয়েটা তোমাকে বড্ড জ্বালালো, তাই না? শেষ সময় এই বুকে মাথা রেখে তোমাকে একটু শান্তিতে হাসতে দিল না। অনির্বাণ রাধিকা হাতটা নিজের গালে আর উষ্ঠা ধরে চেপে দিল, আর চোখে নোনা জল টপ টপ করে আসতে পড়ল রাধিকার আঙুলের ভাঁজে। সে নিজের গলায় সমস্ত কান্না চেপে রেখে অবাধ্য এক আকুলতায় বলল, একদম বাজে কথা বলবে না রুহু, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এ অনির্বাণ কোনোদিন হার মানেনি, আজকেও হারবে না। এই দুনিয়ার সব নিয়ম ভুল প্রমাণ করে তোমাকে ফিরে আসতেই হবে আমার কাছে, আমাদের সেই আলোয় ঘেরা সাজানো পৃথিবীতে। রাধিকা তার চোখের কোণ দিয়ে গড়ে পড়া জলের ধারা লুকে একটু চড়া করে হাসার চেষ্টা করলো। মাথাটা সামান্য নেড়ে এক গভীর অতল অনুভূতি শুরু বলল, আমি আর ফিরতে পারবো না অনির্বাণ। ঈশ্বর আমাদের মহব্বতের গল্পটা বড্ড সুন্দর করে লিখেছিলেন রে, কিন্তু আফসোস গল্পের শেষ পাতাটা তিনি বড্ড তাড়াতাড়ি মুড়ে দিলেন। মাফ করে দিও আমায়। এভাবে মাঝপথে তোমার ঘরণী হওয়ার আগে তোমার এই বুকটাই শেষবার মতো মাথা গুজার অধিকারটুকু নিয়ে চলে যাচ্ছি বলে। চুপ করো, একদম চুপ করো রাধিকা। অনিবার আর নিজের ভেতরে কান্না বেগ ধরে রাখতে পারলো না। তার বুকটা চিরে এক আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। তোমার কিচ্ছু হবে না রুহু, তোমাকে বাঁচতে হবে। শুধু আমার জন্য হলো তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি এভাবে আমাকে এই বিশাল অচেনা দুনিয়া একলা ফেলে চলে যেতে পারো না। আমাদের তো এখনো কত কিছু বাকি। আমাদের এখনো একসাথে বুড়ো হওয়া বাকি, এক চাদরে 2টো চায়ের কাপ ভাগ করে নেওয়া বাকি। রুহু, তুমি না বলেছিলে এই বুকে তোমার একমাত্র নিরাপদ আশ্রয়? তাহলে আজ কেন সেই আশ্রয় ছেড়ে কোন দূর অজানে চলে যেতে চাইছো? রাধিকা অনির্বাণের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এই একটা মুখ সে নিজের আত্মার গভীর চিরকালের জন্য খোদাই করে নিয়ে যেতে চায়। সে তার কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে অনির্বাণের হাতের উপর মৃদু চাপ দিয়ে বলল, আমি চলে যাওয়ার পর একদম কান্না করবে না, কেমন? এই চোখ দুটো আমি ভালোবেসেছিলাম, এখানে আমি জল দেখতে চাই না। শুনো, আমার পরে একটা সুন্দর লাল টুকটুকে মন ভালো করা বউ আনবে তোমার ঘরে, ওর সাথে সুন্দর সংসার করবে, তোমাদের অনেক বাচ্চা হবে। তাদের মাঝে কোন এক কন্যা সন্তানের নাম রেখো রাধিকা। এই জন্মে না হয় আমাদের গল্পটা অধরাই রইল, পরের জন্মে আমি শুধু তোমার হব অনির্বাণ। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শুধু তোমার,
অনিবার মাথা নেড়ে পাগলের মতো বলতে লাগলো, চুপ, একদম চুপ, কিছু শুনবো না আমি। কিছু হবে না তোমার। আমার আর তোমারই সংসার হবে, এই জন্মেই হবে। আমি অন্য কাউকে কোনোদিন তোমার জায়গায় বসাতে পারবো না রুহুম। আমার এই হৃৎপিণ্ডে প্রতিটা স্পন্দনে শুধু তুমি আছো, আর তুমিই থাকবে। আমি কার বুকে মাথা রেখে শান্তি খুঁজবো বলো? কে আমাকে ওভাবে জনাব বলে ডাকবে? ঠিক তখনই আইসিইউ এর দরজাটা একটু ফাঁক করে তিস্তা ভেতরে তাকালো। তার চোখ দুটো কান্নায় লাল, গলার আওয়াজ বুঝে এসেছে। সে বলল, দাদা, সময় শেষ, এবার বের হতে হবে। ওর উপর প্রেশার বাড়ছে, মনিটর সিগন্যাল দিচ্ছে। অনিবার বুঝতে পারলো এই নিষ্ঠুর বাস্তবতাকে। সে রাধিকার শীর্ণ হাতটা নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। এক দীর্ঘ গম্ভীর চুম্বনে নিজের আত্মার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে অস্ফুট স্বরে বলল, আলবিদা বলতে পারলাম না রুহুম, কারণ তুমি আমার ভেতরে থেকে যাবে। যেখানেই যাও, আমার এই ভালোবাসাটা তোমাকে একদিন না একদিন আমার কাছে ফিরিয়ে আনবেই। ভালো থেকে আমার জান। তোমার এই কাঙাল প্রেমিক আজীবন তোমার পথ চেয়ে এই জীবনের শেষ সীমানা পর্যন্ত বসে থাকবে। ফিরে এসো দ্রুত, আমি অপেক্ষা করছি তোমার জন্য। অনির্বাণার এক সেকেন্ড দাঁড়ালে নিজেকে সামলাতে পারতো না। সে ধীর পায়ে পিছন ফিরে তাকাতে তাকাতে চোখ মুছতে মুছতে আইসিইউ থেকে বেরিয়ে গেল। রাধিকা দরজার দিকে তাকিয়ে রইল যতক্ষণ না অনির্বাণের অবয়বটা সম্পূর্ণ কাচের উপরে আড়ালে চলে গেল। তার চোখ ফেটে তখন অশ্রু বন্যা নামছে। শূন্য ছাদের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে সে নিজের শেষ নিঃশ্বাসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তার বিধানে এই জীবন প্রেমহীন মরুভূমি হয়ে রইল। তিনিই আবার জীবনের শেষ প্রান্তে এসে এমন এক মরুদ্যানের দেখা দিলেন। হায় কায়নাত, আমাদের প্রেম তো মেলালো, কিন্তু তা উদযাপন করার মতো আয়োজে আর অবশিষ্ট রাখলো না। খোদা, এ কেমন তোমার বিচার? হায় আফসোস। কথাটা মনে মনে শেষ হতেই মনিটরে সে একটানা বিপ বিপ শব্দটা হঠাৎ এক দীর্ঘ স্থির বিপ শব্দে রূপ নিল। রাধিকার চোখের পাতা দুটো আবার বুঝে এলো, আর মুখে সেই শান্ত তৃপ্তির হাসিটুকুই রয়ে গেল তার শেষ অনন্ত যাত্রার সঙ্গী। সে যেন ভালোবেসে জিতেছে, আর এই পৃথিবী হেরে গেছে। আইসিইউ এর বাইরে তখন এক শ্মশানের স্তব্ধতা। করিডোরের আবছা আলো দেয়ালে মাথা ঠেকিয়ে শূন্য চোখে মেঝেটার দিকে তাকিয়ে আছে অনির্বাণ। তার মনে হচ্ছে রাধিকার ওই থমকে যাওয়ার নিঃশ্বাসের সাথে সাথে তার নিজের ভেতরে প্রাণটাও বুঝি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তখন এগিয়ে এলো তিস্তা, তার হাতে একটা মেডিকেল ফাইল, চোখের কোণে অশ্রু। তিস্তা সোজা অনির্বাণের সামনে দাঁড়ালো। তার কাঁপতে থাকা গলায় বলল, দাদা, একটা মিরাকেল হয়েছে। একজনকে পাওয়া গেছে, এমন একজন যার হার্ট, ব্লাড গ্রুপ, টিস্যু ম্যাচিং সবকিছু রাধিকার সাথে একেবারে হুবহু মিলে গিয়েছে। ঈশ্বর হয়তো নিজে এই পথটা তৈরি করে দিলেন। কথাটা শোনা মাত্রই অনির্বাণের মৃতপ্রায় চোখে যেন এক লোহময় হাজার ওয়াটের আলো জ্বলে উঠল। সে তিস্তাকে আকুল কণ্ঠে বলল, কে সে তিস্তা? কোথায় সে? আমাকে বলো, তাহলে আর একটা সেকেন্ড সময় নষ্ট নয়। কাল ভোরের আলো ফোটার আগে অপারেশনে সব অ্যারেঞ্জমেন্ট শুরু করো। আমি আমার রাধিকাকে আর মরতে দেব না। তিস্তা একটা দীর্ঘশ্বাস ফেলে একটু থামলো। তার চোখে সে চঞ্চলতা হঠাৎ এক গভীর বিষাদে রূপ নিল। সে করিডোরে বাকিদের দিকে তাকে অত্যন্ত ভারী গলায় বলল, সে অন্য কোথাও নেই দাদা, সে এই হাসপাতালে ভর্তি আছে। আইসিইউ এর ঠিক 3টে বেড পরে সে শুয়ে আছে। মেয়েটার নাম তানিয়া। গত 2 বছর ধরে সে জীবন আর মৃত্যুর একদম মাঝখানে ঝুলে রয়েছে। মেডিকেল সায়েন্সের ভাষায় ও অলরেডি ব্রেন ডেড। বলতে পারো কৃত্রিম লাইফ সাপোর্ট দিয়ে ওর অবয়বটাকে শুধু জোর করে ধরে রাখা হয়েছে। মেয়েটা না এই দুনিয়ায় বেঁচে আছে, না উপরে চলে যেতে পারছে। সে ওর ওই বুকের ভিতরে নিষ্পাপ হৃৎপিণ্ডটা সচল আছে। পাশে দাঁড়িয়ে থাকা কিশার নিজের ধরে রাখতে পারলো না। সে তৎক্ষণাৎ সামনে এগিয়ে এসে বলল, তাহলে আর দেরি কেন দিদি? তানিয়া ফ্যামিলির সাথে কথা বলো, ওদের যেভাবে হোক হাত পা ধরে রাজি করাও। দরকার পড়লে আমরা যত টাকা লাগে দেব। আকাশের চাঁদ এনে দিতে হলেও দেব। শুধু সিনিয়রের বুকের জন্য ওই ধকধকানিটা আমাদের চাই। তিস্তা অত্যন্ত অসহায়ভাবে মাথা নাড়ল। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল ফাইলের উপর। সে ধরা গলায় বলল, আমি অলরেডি তানিয়ার লিগ্যাল গার্ডিয়ানের সাথে এই ব্যাপারে কথা বলেছি কিন্তু কিন্তু তিনি সরাসরি হাত তুলে না করে দিয়েছেন। অর্গান ডোনেশনের নাম শুনতে তিনি বড্ড হাইপার হয়ে গেছে। এমনকি তিনি কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে বলেছেন, আমি যদি এই হার্ট ট্রান্সপ্লান্টের ব্যাপারে আর একটা শব্দ উচ্চারণ করি, তাহলে তিনি কাল সকালে মেয়েটাকে এই হাসপাতাল থেকে ডিসচার্জ করে অন্য কোথাও শিফট করে দেবে। হোয়াট? ওনার কি কোনো বিবেক নেই? অর্ঘ্য রাগে আর যন্ত্রণায় দেয়ালে একটা ঘুষি মেরে চিৎকার করে উঠল। একটা মেয়ে তো এমনিতে ব্রেন ডেড হয়ে গেছে, ওনার এই অন্ধ যাদের জন্য আমার বোনটা শেষ হয়ে যাবে। অনির্বাণের চোয়াল তখন শক্ত হয়ে উঠেছে। তার চোখ দুটো রক্তবর্ণ, কিন্তু সেখানে এখন এক মরিয়া প্রেমিকের মরণপথ জেদ। সে তিস্তার চোখের দিকে সোজা তাকিয়ে থেকে বলল, টাকার অহংকার, আবেগের জেদ কিংবা নিয়তের নিষ্ঠুরতা, কোনো কিছুর কাছে আমি রাধিকাকে হেরে যেতে দেব না। তিস্তা, তুমি এক্ষুনি আমাকে তানিয়ার ওই গার্ডিয়ানের নাম আর ওনার ঠিকানা দাও। ওনার সাথে আমি নিজে গিয়ে দেখা করব, একজন পেশেন্টের গার্ডিয়ান হিসেবে নয়,
একজন ভিখারি প্রেমিক হিসেবে ওনার পায়ে পড়তে হলো আমি পড়ব। ওনার সমস্ত রাগ, সমস্ত আঘাত আমি নিজের বুকে নেব, কিন্তু রাধিকার জন্য ওই হাতটা আমি ওনার থেকে ভিক্ষা করে নিয়ে আসবই। আমার রাধিকা বাঁচবে, ও ফিরে আসবে। তখনই এক নার্স ভেতর থেকে দৌড়ে বের হয়ে বলল, ডাক্তার, রাধিকা হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। ভোরের আকাশ তখন সামান্য ফর্সা হতে শুরু করেছে। ঘড়িতে সময় সকাল 5:45। পূব আকাশে কুয়াশার চাদর ভেদ করা এক চিলতে মিঠে আলো ফুটে উঠছে। সবেমাত্র ফজরের নামাজ শেষ করে টুপি মাথায় মুসল্লিরা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরছেন। পাশে একটা মক্তব থেকে মায়াবী সুরে বাচ্চাদের সমস্বরে পবিত্র কোরআন তেলাওয়াত করা সেই স্নিগ্ধ পবিত্র আবহাওয়া ভেসে আছে বাতাসে। ভোরের এই পরম শান্ত আধ্যাত্মিক পরিবেশও মসজিদের সামনের রাস্তার একটা ল্যাম্পপোস্টের সাথে পিঠ টেকে দাঁড়িয়ে আছে অনির্বাণ। সারা রাত এক সেকেন্ডের জন্য চোখের পাতা এক করে নিছে। চাতক পাখির মতো তার রক্তবর্ণ চোখ দুটো প্রতিটা চেনা অজানা অবয়বের মাঝে তীব্র বেকুলতায় কাউকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ মসজিদের সিঁড়ি দিয়ে নেমে আসা এক কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে অনির্বাণের পুরো শরীর টানটান হয়ে উঠল। লোকটা হেঁটে রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় অনির্বাণ পেছন থেকে এক গভীর গলায় ডাক দিল, মিস্টার রহমান। ডাকটা শুনে লোকটা থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। শান্ত সৌম্য চেহারার মাঝবয়সী এক ভদ্রলোক অনির্বাণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। অনির্বাণ সামনে এসে দাঁড়াতে তিনি বিনীতভাবে বলেন, হ্যাঁ বলুন। অনির্বাণ সোজা লোকটা চোখের দিকে তাকে জিজ্ঞেস করলো, আপনি সিএম রহমান, তানিয়া রহমানের হাজবেন্ড? সিএম বাবু এবার বেশ চমকে গেলেন। ভোরের আলো এই অচেনা যুবকের মুখে নিজের স্ত্রীর নাম শুনে তিনি সন্ধিয়ার গলায় বলেন, হ্যাঁ আমি সিএম, কিন্তু আপনি কে? আর আমার স্ত্রীর নাম আপনি কি করেন জানলেন? অনির্বাণ নিজের সোজা মেরুদণ্ডটা সামান্য ঝুঁকিয়ে বলল, আমি মেজর অনির্বাণ ঋদ্ধ। নামটা শোনা মাত্র সিএম বাবু চোখ দুটো বড় বড় হয়ে গেল। একজন আর্মি মেজরের এই কাক ডাকা ভোরে তার সামনে এসে দাঁড়ানোটা তিনি মেলাতে পারলেন না। তিনি কিছুটা সময় করে বলেন, মেজর, কিন্তু স্যার আপনি আমাকে কি করে চেনেন? আর এখানে আপনার মতো একজন অফিসার? অনির্বাণ ওনার কথা শেষ করতে না দিয়ে অত্যন্ত কাতস্বরে বল, মিস্টার রহমান, আমার আপনার সাহায্যের বড্ড প্রয়োজন। আমরা কি কোথাও একটু বসে কথা বলতে পারি প্লিজ? এটা জীবন মৃত্যুর প্রশ্ন। সিএম বাবু অনির্বাণের চোখের ভেতরে সেই ছটফটানি আর আত্মীয়টা টের পেলে। মসজিদের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট পার্ক ছিল, ভোরের হালকা কুয়াশায় ঢাকা। সেই পার্কের একটা কাঠের বেঞ্চে গিয়ে বসলেন দুজনে। সিএম বাবু কিছুটা কৌতূহল নিয়ে বললেন, বলুন স্যার, আমি তো একজন সামান্য সাধারণ মানুষ, সামান্য চাকরি করি। আমি আপনাকে কি এমন সাহায্য করতে পারি? অনির্বাণ বেঞ্চের উপর রাখা নিজের দুটো হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। এক বুক যন্ত্রণা চেপে রেখে গভীর গলায় বলতে লাগলো, সাহায্যটা আপনি করতে পারেন মিস্টার রহমান। আপনি তো জানেন আপনার স্ত্রী তানিয়া গত 2 বছর ধরে হাসপাতালের ওই নিষ্প্রাণ আইসিইউর বেডে কেবল লাইফ সাপোর্টে শুয়ে আছে। হার ব্রেন ইজ কমপ্লিটলি ডেড। সায়েন্সকে অলরেডি মিথ্যা ঘোষণা করেছে। শ্যামবাবুর মুখের কোণের চেনা ম্লান হাসিটা এক লহমায় মিলিয়ে গেল। ওনার চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, হ্যাঁ জানি, কিন্তু এইসব ব্যক্তিগত কথা হাসপাতালের 4 দেয়ালের বাইরে আপনি কি করে জানলেন স্যার? কে দিয়েছে আপনাকে এই ইনফরমেশন? অনির্বাণ এবার শ্যামবাবুর চোখের দিকে তাকালো। সে বলল, কারণ আমার ভালোবাসার মানুষ, আমার রাধিকা, ওই একই হাসপাতালে আইসিইউতে জীবনের শেষ লড়াইটা লড়ছে। হার্ট ইনফেকশন ও শরীরের প্রতিটা রক্তকণিকাকে বিষাক্ত করে তুলছে। ওর হাতে আর বড্ড কম সময় আছে মিস্টার রহমান, হয়তো মাত্র কয়েকটা ঘন্টা কিংবা দিন। ও মরতে বসেছে। ওকে এই পুরো পৃথিবীতে কেবল একজনই বাঁচাতে পারে, সে আপনার তানিয়া। তানের ওই সচল হৃৎপিণ্ডটা যদি আর্গান ডোনেশনের মাধ্যমে, ব্যাস, আর একটা শব্দ বলবেন না। শ্যামবাবু ঝটকা দিয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার বুকটা রাগে কাঁপছিল। তিনি তীব্র গলায় বললেন, এই ব্যাপারটা নিয়ে ডক্টর তিস্তা আমার সাথে আগেই কথা বলেছিলেন, আর আমি আমার শেষ উত্তর ওনাকে জানিয়েও দিয়েছি। আপনি একজন দেশের রক্ষক হয়ে ভাবলেন কি করে মেজর, যে আমি আমার নিজের ভালোবাসাকে, আমার অর্ধাঙ্গিনীকে নিজের চোখে বেঁচে থাকতে থাকতে খুন করার অনুমতি দেব? একটা সই করে ওর লাইফ সাপোর্টটা খুলে দেব? অনির্বাণ বসা থেকে উঠে দাঁড়ালো। পরে স্নিগ্ধ আলো তখন ওনার বিধ্বস্ত মুখের উপর এসে পড়েছে। অনির্বাণ এক পা এগিয়ে শ্যামবাবুর মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত অনুনয় ভরা অথচ গভীর এক পলুট ভাইবেনে বলল, আপনি ভুল বুঝছেন মিস্টার রহমান। আমি জানি আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর প্রেমিকের মতো কথা বলছি। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য আপনার ক্ষতে আঘাত করছি, আমি জানি, কিন্তু আপনি কি একবার মেডিকেল সায়েন্সের লজিকটা দিয়ে ভেবে দেখেছেন? আপনার তানিয়ার ব্রেন সিস্টেম অচল হয়ে গেছে 2 বছর আগে। ক্লিনিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি ও আর এই পৃথিবীতে নেই। মেডিকেল সায়েন্সের ভাষা ও এখন স্রেফ একটা ক্যাডাভার, একটা মৃতদেহ যাকে ভেন্টিলেটর আর ইনোট্রপিক সাপোর্ট দিয়ে জোর করে কার্ডিয়াক অ্যাক্টিভিটি সচল রাখা হয়েছে। ফুসফুসে যে বাতাসটা যাচ্ছে সেটাও নিজে নিচ্ছে না, মেশিন পাম্প করছে। যে রক্তটা সার্কুলেট হচ্ছে সেটা ড্রাগস দিয়ে করানো হচ্ছে। আপনি ওনাকে বাঁচিয়ে রাখেননি মিস্টার রহমান,
প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখে বিজ্ঞান ওনার মৃতদেহটাকে এই আইসিইউ এর 4 দেয়ালে বন্দি করে রেখেছে। ওনার আত্মা তো অনেক আগে ওপারে চলে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আপনার এই মায়া ওনাকে মুক্তি দিচ্ছে না। শ্যামবাবু স্তম্ভিত হয় অনির্বাণের দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অনির্বাণ আরো এক পা এগিয়ে ওনার হাত দুটো জড়িয়ে ধরে প্রায় কেঁদে ফেলে বলল, যে মানুষটা মন থেকে মরে গেছে তাকে এভাবে প্লাস্টিকের পাইপ আর তারের খাঁচায় আটকে রেখে কি লাভ বলুন? ও বেঁচেও নেই, আবার ওপারে গিয়ে শান্তিতে ঘুমোতেও পাচ্ছে না। কিন্তু ওনার ওই বুকের ভেতরে সচল থাকা নিষ্পাপ হৃৎপিণ্ডটা আমার হারিয়ে যেতে বসা ভালোবাসাকে একটা নতুন জীবন দিতে পারে। মিস্টার রহমান, রাধিকার শরীরটা লড়তে চাইছে, কিন্তু ওর হাতটা জবাব দিয়ে দিয়েছে। আর তানিয়ার হাতটা লড়তে চাইছে, কিন্তু ওর শরীরটা অলরেডি ডেড। এই দুটো অসমাপ্ত জীবনকে মিলিয়ে দিন না মিস্টার রহমান। আপনি সই করে তানিয়া এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন, আর ওনার এই হৃৎপিণ্ডের স্পন্দনে আমার রাধিকাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দিন। আমি হাত জোর করে আপনার কাছে আমার রাধিকার জীবন ভিক্ষা চাচ্ছি, প্লিজ না করবেন না। মিস্টার রহমান যেন অনির্বাণের এই তীক্ষ্ণ কথাগুলো সহ্য করতে পারলেন না। ওনার ভেতরে 2 বছর জমানো কষ্ট আর অস্বীকারের দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে চিৎকার করে উঠলেন, চুপ করুন, দয়া করুন, থামুন। আপনি আমার তানিয়া বেঁচে আছে, ও মরে যায়নি। ও ঠিক একদিন চোখ মেলবে, ঠিক আগের মতো আমার কাছে ফিরে আসবে। তারপর তিনি লাল লাল চোখে অনির্বাণের কলারটা খামচে ধরে বললেন, আচ্ছা মেজর সাহেব, আজ তানিয়ার জায়গায় যদি আপনার রাধিকা থাকতো, আর আমি যদি আপনার কাছে এসে আপনার ভালোবাসার হৃৎপিণ্ডটা ভিক্ষা চাইতাম, আপনি কি পারতেন নিজের হাতে ওর লাইফ সাপোর্টটা খুলে দিতে? আপনি কি দিতেন আপনার রাধিকার প্রাণ আমায়? বলুন, দিতেন? সিএম রহমানের প্রশ্নে অনির্বাণের ভেতরে কঠিন সৈনিকটা এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। সে অবশ্যই পড়া গলায় মাথা নেড়ে বল, না, কখনো না। আমি মরে গেলেও পারতাম না। আমিও ঠিক আপনার মতো হিংস্র হয়ে উঠতাম, নিজের ভালোবাসাকে আড়াল করে দাঁড়াতাম। আপনি যেভাবে আশা নিয়ে নিজের ভালোবাসা ফিরে আসার দিন গুনছেন, আমি ঠিক একই কাজ করতাম। কিন্তু আজ আমি বড্ড নিরুপায় মিস্টার রহমান। আজ আমি আমার রাধার জীবনের জন্য এক চরম স্বার্থপর প্রেমিক হয়ে আপনার দ্বারে এসে দাঁড়িয়েছি। দয়া করুন আমার রাধা যে ওদিকে তিল তিল করে মরছে, প্রতিটা সেকেন্ড ওর ফুসফুস বাতাসের জন্য ছটফট করছে, আর কিছু সময় পর পরই ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আজ এক দেউলিয়া প্রেমিকের মতো আপনার কাছে আমার ভালোবাসার শেষ নিঃশ্বাসটুকু ভিক্ষা চাইতে এসেছি। কথাটা বলতে বলতে মেজরের সেই চওড়া অহংকার, সেই কঠিন ব্যক্তিত্ব যেন এক নিমিষে মাটির সাথে মিশে গেল। চারপাশের সমস্ত লোকজনকে তোয়াক্কা না করে ধুলোবালি মাখা পিচ রাস্তা সিএম রহমানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল মেজর অনির্বাণ হৃদ্য। সে শ্যামবাবুর পায়ের সামনে ভাঙা আকুল কণ্ঠে বলতে লাগলো, আমি জানি মিস্টার রহমান, আমি আজ আপনার কাছে যা দাবি করছি তা দেয়া কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো স্বামী তার স্ত্রীর বুকে শেষ কুঠারাঘাত করতে পারে না। কিন্তু আমি যে আজ বড় কাঙ্গাল, আমার রাধাকে বাঁচান। ওর আপনাদের এই করুণার বড্ড প্রয়োজন। মেয়েটা বড্ড বাঁচতে চায় মিস্টার রহমান। ও চোখে এখনো অনেক স্বপ্ন বাকি। ও আমার সাথে একটা ছোট্ট ছিমছাম সংসার করতে চায়। এই দুনিয়ার আলো বাতাসে বুক ভর করে নিঃশ্বাস নিতে চায়। ও তো কোনো অন্যায় করেনি, তবে কেন নিয়েতে ওকে এত কমায় দিল? ওকে একটু বাঁচতে সাহায্য করুন। আমি হাত জোর করে আপনার কাছে আমার রাধার জীবন ভিক্ষা চাচ্ছি। আমার পৃথিবীটা এভাবে ছাই হয়ে যেতে দিবেন না মিস্টার রহমান। অনিবার 2 হাত জোর করে ঊর্ধ্বমুখী চোখে শ্যামবাবুর দিকে তাকিয়ে রইল। মুসল্লির আর পথচারীরা তখন স্তব্ধ হয়ে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে। কিন্তু এত আবেগ, এত আর্থিও মিস্টার রহমানের সে পাথরের মনকে গলাতে পারল না। নিজের স্ত্রীকে হারানোর ভীতি ওনার বিবেককে অন্ধ করে দিয়েছিল। তিনি অনির্বাণের জোর করা হাত দুটো আলতো করে সরিয়ে দিয়ে ভারী গলায় বললেন, আমায় মাফ করবেন মেজর সাহেব। আপনার রাধিকার জন্য আমার সহানুভূতি রইল, কিন্তু আমার তানিয়াকে আমি নিজের হাতে মারতে পারবো না। কথাটা বলে তিনি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। অনির্বাণকে ওভাবেই রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রেখে পিছন ফিরে না তাকিয়ে দ্রুত পায়ে পার্কের সীমানা পেরে চলে গেলেন। ভোরের আলোয় পার্কের এক কোণে একলা পড়ে রইল এক পরাজিত নিষ্প্রাণ প্রেমিক, যার কান্নার আওয়াজ এক করুণ আর্তনাদ হয়ে বাতাসে বাজতে লাগলো। হাসপাতালের করিডোরে তখন সকালের রোদের আলো এসে পড়েছে, কিন্তু সেই আলো যেন সেখানে উপস্থিত মানুষগুলোর ভেতরে অন্ধকারকে আরো বেশি স্পষ্ট করে তুলেছিল। একজোড়া ভারী পরিশ্রান্ত পায়ের শব্দে করিডোরের নীরবতা ভাঙলো। সবাই চট করে ঘাড় ঘুরে তাকালো। দেখা গেল অনির্বাণ ধীর পায়ে করিডোর দিয়ে এগিয়ে আছে। তার সেই চিরচেনা চালচলন আজ গায়েব। কাঁধ দুটো নুয়ে পড়েছে, মাথাটা নিচু, আর চোখ দুটো মাটির নিচে নিবদ্ধ। দূর থেকে সে দেখেই বোঝা যাচ্ছিল এক রণাঙ্গন থেকে চরমভাবে পরাজিত হয়ে এক সেনাপতি ফিরে আসছে। অনির্বাণকে দেখতে পেয়েই অর্ঘ সবার সাথে ছুটে গেল তার কাছে। অনির্বাণের দুটো হাত খামচে ধরে অধীর আগ্রহ আর তীব্র উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, বলো না। তারা কি রাজি হয়েছে? তানের হাজবেন্ড কি অর্গান ডোনেশনের
পেপারে সই করতে রাজি হয়েছে। অনিবার অর্ঘ্য চোখের দিকে তাকাতে পারল না। সে নিজের শূন্য দৃষ্টিটা সরিয়ে নিল। অর্ঘ্যের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে রোবটের মতো হেঁটে গিয়ে আইসিইউ এর সেই ভারী কাঁচের দরজার সামনে দাঁড়ালো। তারপর এক বুক গভীর দীর্ঘশ্বাস ফেলে দরজার সাথে পিঠ থেকে আস্তে আস্তে স্লাইড করে মেঝের উপর বসে পড়ল। তার এই নিশ্চুপ শরীরী ভাষায় যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। করিডোরের বেঞ্চে নিস্তেজ হয়ে বসে থাকা অমিতাভ বাবু এবার কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। কোনো মতো দেয়াল ধরে ধরে অনির্বাণের সামনে এসে দাঁড়ালেন। ওনার কণ্ঠস্বর তখন বুঝে এসেছে, চোখ দুটো দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তিনি অনির্বাণের দিকে ঝুঁকে পড়ে বিকুল হয়ে বললেন, বলো না অনির্বাণ, চুপ করে আছো কেন বাবা? তারা কি রাজি হয়েছে? আমার রাধাকে বাঁচানোর ব্যাপারে কি তারা সই করেছে? বলো বাবা। তারা রাজি হয়েছে। অনির্বাণ আর নিজের চোখের জল ধরে রাখতে পারলো না। মেঝের দিকে তাকে তার চোখ ফেটে অশ্রুর ধারা নেমে এলো। সে ভাঙা গলায় বলল, আমায় ক্ষমা করবেন কাকা বাবু, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমি ওনাকে রাজি করাতে পারিনি। ওনার মন আমি গলাতে পারিনি কাকা বাবু। কথাটা শোনা মাত্রই অমিতাভ বাবু যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তিনি অনির্বাণের কাঁধ দুটো ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠলেন, কেন রাজি হবে না? কেন? তুমি কি ওনাকে টাকার কথা বলনি? তুমি কি বলনি যে আমরা সব খরচ দিতে রাজি? দরকার পড়লে আমার এই জীবনের সমস্ত সঞ্চয়, আমার সব সম্পত্তি আমি ওনার নামে লিখে দেব। ওনার যা চাই আমি তাই দেব। ওনাকে শুধু একবার রাজি হতে বলো অনির্বাণ। ওনাকে বলো আমার মেয়েটা যে মরছে, আমার নিষ্পাপ মাটা যে আমাকে ছেড়ে চিরতরে হারিয়ে যাবে, আমি যে ওকে ছাড়া বাঁচবো না বাবা। বড় পগলব এক শিশুর মতো টুকরে কেঁদে উঠলেন অমিতাভ বাবু। মেয়ে শোকে আর তীব্র অসহায়তায় ওনার পা দুটো যেন আর শরীরের ভার নিতে পারছিল না। তিনি মেঝেতে পড়ে যেতে নিলে অর্ঘ্য পেছন থেকে এসে বাবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সামলে নিল। অর্ঘ্য নিজেও তখন কাঁদছে। সে বাবাকে করিডোরের চেয়ারে বসাতে বসাতে বল, পাপা নিজেকে সামলো পাপা, এভাবে ভেঙে পড়ো না। আমরা অন্য কোনো রাস্তা খুঁজবো পাপা, প্লিজ শান্ত হও। পুরো করিডোরে তখন অমিতাভ বাবু সেই বুক চেরা কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। আর ওদিকে আইসিইউর দরজার সাথে হেলান দিয়ে বসে অনির্বাণ নিজের দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে দিল। নিজের সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি আজ কার কাছে যেন এক নিমিষে অত্যীন হয়ে গেছে। ভেতরে কেবিনে রাধিকার লাইফ সাপোর্টে সেই যান্ত্রিক বিপ বিপ শব্দটা যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল সময় বড্ড কম, অথচ অলৌকিক কিছুর আশা তখন ধূসর হয়ে আসছে। আইসিইউ এর ভিতরে পরিবেশটা বড্ড থমথমে। চারপাশে নিস্তব্ধতা ভেঙে কেবল ভেন্টিলেটর আর কার্ডিয়াক মনিটরের একটানা যান্ত্রিক বিপ বিপ শব্দ ভেসে আসছে। 3 নম্বর বেডের পাশে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন সিএম রহমান। 2 বছর ধরে এই একই জায়গায় একই ভঙ্গিতে বসে আছেন তিনি। তার নিয়ে শীর্ণ বরফ শীতল হাতটা নিজের 2 হাতের তালুর মাঝে পরম মমতা আগলে রেখেছেন। তিনি চোখ খুলে তানিয়ার মুখের দিকে তাকালেন। আহা, কি অপূর্ব শান্ত শ্যামবর্ণ মুখশ্রী, কপালে গালে প্লাস্টিকের পাইপ আর ট্যাপ লাগানো, তাও এই মুখের মায়া যেন বিন্দুমাত্র কমেনি। যে কেউ প্রথমবার দেখলে এক লহমায় এই স্নিগ্ধতার মায়ে পড়ে যাবে। শ্যামবাবু ঝুঁকে পড়ে তানিয়ার হাতের উপর আলতো করে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালেন। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তানিয়ার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলতে লাগলেন, তানু, আজ তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেল রে। খুব রাগ করেছো আমার উপর? প্লিজ রাগ করো না তানু। জানো, আজ মসজিদের সামনে এক পাগল প্রেমিক এসেছিল আমার কাছে, একেবারে উন্মাদ। সে নিজের ভালোবাসা মানুষের জন্য আমার কাছে প্রাণের ভিক্ষা চাইছিল, কিন্তু আমি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছি। কারণ সে আজ যা আবদার করেছিল তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া অসম্ভব তানু। সে তোমার ওই শেষ ধূপকানির বদলে তার ভালোবাসা স্তব্ধ হতে বসা নিঃশ্বাসটুকু বাঁচাতে চাইছিল। এটা কি কখনো সম্ভব বলো? শ্যামবাবু চোখ থেকে এক ফোঁটা অশ্রু তানের হাতের উপর গড়িয়ে পড়ল। তিনি তানের কপালে হাত বুলে দিয়ে বলতে লাগলেন, আমি কি করে নিজের হাতে তোমার এই শেষ স্পন্দনটুকু অন্য কাকে দিয়ে দিই? জানো তানু, ডাক্তাররা বড্ড বোকা। তারা আমায় রোজ বোঝায় তুমি নাকি ব্রেন ডেড, তুমি নাকি আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমি তো জানি তুমি ফিরবে। আমাদের সে অপূর্ণ গল্পটা সম্পূর্ণ করতে তুমি ঠিক একদিন এই চোখ দুটো মেলবে, আবার আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে। শ্যামবাবু চোখের সামনে তখন স্মৃতির পাতাগুলো একে একে বেশি উঠতে লাগলো। ওনার ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠলো। আচ্ছা তানু, তোমার কি আমাদের সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে না? কত মধুর স্মৃতি ছিল আমাদের। সেই বৃষ্টি ভেজা বিকেল, আইসক্রিম ভাগ করে খাওয়া, আর তোমার ওই একঝিলিক হাসির জন্য আমার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। সবকিছুকে তুমি ভুলে গেলে। তুমি তো এতটা নিষ্ঠুর ছিলে না তানু। হঠাৎ শ্যামবাবু চোখের সামনে করিডোরে সেই দৃশ্যটা ভেসে উঠলো। ওনার কণ্ঠস্বরটা কেমন যেন অপরাধ বোধে ভারী হয়ে এলো। জানো তানু, আজ যখন তোমার কেবিনে আসছিলাম তখন করিডোরে ওই পাগল প্রেমিকটাকে দেখলাম। সে ভীষণ অসহায় দেখছিল। ছেলেটাকে আইসিইউর দরজায় মাথা হেলান দিয়ে মেঝের উপর অবশ হয়ে বসে আছে।
ঠিক যেন এক জীবন্ত লাশও। ও আমার মতোই তার ভালোবাসা মানুষের অলৌকিক প্রত্যাবর্তনের অপেক্ষা দিন গুনছে। শুনতে পেলাম ওর ভালোবাসা মেয়েটা নাকি কোনো মরণব্যাধি হয়েছে। ওকে নাকি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে কেবল তোমার এই সুন্দর হৃৎপিণ্ডটাই প্রয়োজন। এখন তুমিই বলো, এটা আমি কিভাবে ওদের দিই? শ্যামবাবু এবার দুই হাতে তানের হাতটা শক্ত করে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। জানো তানু, ডাক্তাররা বলছে আমি নাকি তোমাকে স্বার্থপরের মতো জোর করে এই প্লাস্টিকের খাঁচায় আটকে রেখেছি। আমি নাকি তোমার আত্মাকে, তোমার রুহুকে কষ্ট দিচ্ছি। কিন্তু তারা তো জানে না যে আমি তোমাকে ছাড়া কতটা একা, কতটা নিঃস্ব। আমি তো জানি তোমার এই শ্বাস প্রশ্বাসগুলো কিচ্ছু মেশিনের দেওয়া। তবু এই অবুঝ মনে একটা ক্ষীণ আশা লুকিয়ে আছে তানু, যে তুমি ফিরে আসবে। প্লিজ ফিরে আসো তানু, আমি আর পাচ্ছি না একা লড়তে। এবার ফিরে এসো। ঠিক তখনই শ্যামবাবু সে আকুল আকুতির মাঝে আইসিইউ এর ভেতরে মনিটরটা এক অদ্ভুত তীক্ষ্ণ আর একটানা শব্দ করে উঠল, বিপ। কার্ডিয়াক মনিটরের স্ক্রিনে থাকা আঁকাবাঁকা হৃদস্পন্দনের লাইনগুলো এক পলকে একেবারে সোজা সমান্তরাল লাইনে পরিণত হলো। তানের বুকে সেই কৃত্রিম উঠানামও এক নিমিষে স্থির হয়ে গেল। এতক্ষণে সে দুঃখকানে চিরতরে স্তব্ধ সিয়াম রহমান এক মুহূর্তে যেন পাথরের মতো জমে গেলেন। তারপর পাগলের মতো চিৎকার করে উঠলেন, ডাক্তার, ডক্টর, কে আছেন? জলদি আসুন, আমার তানু কেমন যেন করছে। ডাক্তার! ওনার সেই বুকচেরা আত্মনাদে আইসিইউর দরজা ঠেলে না আসার ডক্টর ঝড়ের বেগে কেবিনের ভেতরে ছুটে এলেন। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।